আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 5 মিনিটস ওয়েট করেছি, এখন মনে হয় শুরু করতে পারি আমরা, তাই না? আর যারা একটু দেরি করে জয়েন করেছেন তারা রেকর্ডিং থেকে কভার আপ করে নিতে পারবে। আমরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে 4টা আর্টিকেল কমপ্লিট করা। 4টা আর্টিকেল, আর্টিকেল 9 থেকে 12 পর্যন্ত 4টা আর্টিকেল আমরা আজকে চেষ্টা করব কমপ্লিট করার জন্য। খুব বেশি টাফ আর্টিকেল না, সোজা আর্টিকেল, কিন্তু আহ, এই আর্টিকেলগুলি আমাদের নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস এর জন্য খুবই ভাইটাল, খুব ভাইটাল, মানে ভেরি ভেরি ক্রুশিয়াল। অ্যাপার্ট ফ্রম সিডিসিএস এক্সাম, যারা মনে করছেন যে সিডিসিএস এক্সামের ব্যাপারে ডিসিশন নিব কি নিব না, যারা ফরেন ট্রেডে কাজ করতে চাচ্ছেন, ইভেন তো ফরেন ট্রেড না শুধু, যারা ট্রেড ফাইন্যান্স রিলেটেড অ্যাক্টিভিটিতে থাকেন, বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সাম ফেস করবেন, তাদের সবার জন্য এই 4টা আর্টিকেলের মধ্যে 2টা আর্টিকেল, বিশেষ করে 9 এবং 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটার কনসেপ্টটা বুঝার কোনো বিকল্প নেই। সিডিসিএস মেইন পরীক্ষায় আজকের লেকচার থেকে কমপক্ষে 5 মার্কসের কোয়েশ্চেন কমন পড়বে, মিনিমাম 5, আরো বেশি হতে পারে, মিনিমাম 5, আরো বেশি হতে পারে। মানে আজকের ক্লাসটা 100 মার্কসের সিডিসিএস পরীক্ষায় আপনাকে 5 কন্টিনিউ করাবে। আমরা যদি 35টা ক্লাস নেই, একটা ক্লাসে সাধারণত একটা দুইটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে, মানে যদি আমরা অন অ্যান অ্যাভারেজ করি। বাট আজকের ক্লাসটা আমাকে ফাইনাল পরীক্ষায় মিনিমাম 5 ইনকাট করাবে, ক্যারি করাবে। সো বুঝতেই পারছেন কতখানি ইম্পর্টেন্ট। এর মধ্যে 9 আর 10 থেকে ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 4টা প্রশ্ন থাকবে। কম্পিটিটিভ এক্সাম আছে, কোনো জায়গায় যদি আপনি চাকরি পরীক্ষা দিতে যান, ভাইবা দিতে যান, ভাই, অ্যাক্টিভিটিসেও 9 আর 10-এর কোনো বিকল্প নাই, জানাটা এত জরুরি। সো যেহেতু 9 এবং 10টা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ক্রুশিয়াল আমাদের জন্য, আমরা একটু সাইলেন্টলি, মানে গ্র্যাজুয়ালি বোঝার চেষ্টা করব। কারো কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবেন, আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করব। রিপিট দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, যতবার কারো কোনো প্রশ্নের দরকার হলে আপনি প্রশ্ন করবেন। এই ধরনের কোনো মাইন্ডসেট নেওয়ার দরকার নাই, বন্ধু কিছু মনে করবে কিনা, আমি প্রশ্ন করব কিনা। আমরা প্রাইভেট ব্যাচ ওপেন করি শুধুমাত্র এটার জন্যই, যাতে আপনারা কমনলি কোয়েশ্চেন করতে পারেন, ইজিলি কোয়েশ্চেন করতে পারেন, এবং আপনাদের অবজারভেশনটা ক্লিয়ার হয়। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো এখন। বারবার বলছি, 9 এবং 10 আপনাদের আহ জন্য খুব ইম্পর্টেন্ট। এই 9-10 বোঝানোর আগ পর্যন্ত কিন্তু আজকে উঠা যাবে না। প্রবলেম হলে বলবেন, যতবার প্রবলেম। ইন দ্য মিনটাইম আমি একটু বলে রাখি, আমাদের আমি বইয়ের একটা নোটিশ দিয়েছি। যেই বইটা যার দরকার, ক্যারিকুলার বইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, যার যে বইটা দরকার গ্রুপ একটু আমাকে কনফার্ম করবেন। 2-3 জন করেছেন, বাকিরা একটু কনফার্ম করলে আমি বইগুলি আজকের মধ্যে কুরিয়ার করে দিব, যেগুলো আমার মানে রিচের বাইরে। সাকলাইন ভাই, আপনাদের বইগুলি মনে হয় অফিসে দিয়ে দিতে পারবো, আপনাদের তো আর কুরিয়ার করার দরকার নেই আমার মনে হয়, তাই না? আসলে আপনাকে একটু কফি খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো, খুশি হব। চলে, ঠিক আছে। ওকে, আমরা স্টার্ট করছি। আর্টিকেল নাম্বার 9, এটা অ্যাডভাইজিং অফ ক্রেডিট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। একটা এলসির, এলসি অ্যাডভাইস করব কিভাবে, অথবা কোনো একটা এলসি যদি অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টটা আমরা অ্যাডভাইস করব কিভাবে। আর এলসি কিভাবে অ্যামেন্ডমেন্ট করি, অ্যামেন্ডমেন্টের প্রসেস কি, সেটা আমরা 10 নম্বর আর্টিকেলে পড়ব। 9 নম্বর আর্টিকেলে এলসি অ্যামেন্ডমেন্টের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে, নর্মালি আমি যদি এলসির অ্যাডভাইজের একটা ব্র চার্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে, ড্রাইভার আসছে। হ্যাঁ, থাকবে। তাহলে একটা ড্রট চার্ট যদি দেখি, তাহলে আমরা দেখতে পারি যে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট, আন্ডারটেকিং সেলস কন্ট্রাক্ট অ্যাভেল হয়েছে। তারপরে অ্যাপ্লিক্যান্ট সেই সেলস কন্ট্রাক্টটা ইস্যুইং ব্যাংকে দিয়েছে, ইস্যুইং ব্যাংকের একটা একটা এলসি ইস্যু করেছে। ইস্যুইং ব্যাংক সেই এলসিটা অ্যাডভাইজিং ব্যাংকের কাছে পাঠায়, অ্যাডভাইজিং ব্যাংক ওই এলসিটা বেনিফিশিয়ারির কাছে সেন্ড করে। অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা বেনিফিশিয়ারির কাছে সেন্ড করার মাঝখানে আমরা বলেছি
যে কোনো একটা ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারির কান্ট্রিতে এলসি অ্যাডভাইস, সরাসরি এলসি অ্যাডভাইস করতে পারে ওই ব্যাংকে যেই ব্যাংকের সাথে তার আরএমএ রিলেশনশিপ রয়েছে। আরএমএ মানে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। এটা সুইফটের একটা অ্যালাইনমেন্ট সিস্টেম, অথবা এটা হচ্ছে আপনার ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের রিলেশনশিপ ক্রিয়েটের সিস্টেম। যেই ব্যাংকের সাথে আরএমএ থাকবে না সেই ব্যাংকে আমি কখনো সরাসরি কোনো এলসি পাঠাতে পারবো না। প্রথম ইস্যু হচ্ছে, নর্মালি একটা এলসি আমরা অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারিকে পাঠাই। এখন এই অ্যাডভাইজিং ব্যাংক সিলেকশনটা সাধারণত বেনিফিশিয়ারি করে। এটা ইস্যুইং ব্যাংকে অ্যাপ্লিকেন্টের খুব বেশি এখতিয়ার থাকে না। তবে যদি ইস্যুইং ব্যাংক অপারগতা প্রকাশ করে কোনো ব্যাংকের ক্ষেত্রে, সে বেনিফিশিয়ারি একটা ব্যাংক দিয়েছে পিএইতে, পিএইতে একটা ব্যাংক দিয়েছে, এমন একটা ব্যাংকের নাম দিয়েছে যার সাথে আমার আরএমএ নাই বা যাকে আমি রিচ করতে পারছি না, কোনো কিছু কোনো রিলেশনই আমার সাথে নাই, তখন আমি অ্যাপ্লিকেন্টের হয়ে তাকে রিকোয়েস্ট করতে পারবো যে ব্যাংকটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাংকের নাম দেওয়া যায় কিনা। অথবা সে এরকম রিলেশনশিপ হয় যে কাস্টমার, ধরেন বেনিফিশিয়ারি আছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সে এমন একটা ব্যাংকের নাম দিয়েছে যে ব্যাংককে আমি আসলে চিনি না, যে ব্যাংকের সাথে আমার রিলেশনশিপে কোনো ইস্যু নাই। তখন অনেক ক্ষেত্রে আমি যেটা করি যে অ্যাপ্লিকেন্টকে বলি যে আমার এই ব্যাংকগুলির সাথে সিঙ্গাপুরের রিলেশনশিপ আছে, আরএমএ আছে, তুমি চাইলে এই ব্যাংকগুলির কোনো একটা বেনিফিশিয়ারি দিতে পারি কিনা। তবে বেনিফিশিয়ারি অব্লিগেটেড না যে আমরা যে ব্যাংকগুলিকে অ্যাপ্রোচ করি সেই ব্যাংকগুলির কোনো একটা ব্যাংককে সিলেক্ট করার জন্য। সে সাধারণত তার বাসার পাশে তার জুরিসডিকশনে যে ব্যাংক আছে সেই ব্যাংকেই সে প্রেফার করে। এই বেনিফিশিয়ারির অ্যাডভাইজিং ব্যাংক সিলেকশনের ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে এই প্রিভিলেজ দেওয়া হয় বলেই সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের রোলটা আসে। হাউ? ধরেন আমাদের সিঙ্গাপুরে আমার আরএমএ আছে এসসিবি সিঙ্গাপুরের সাথে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের সাথে। বাট বেনিফিশিয়ারি তার নিজের জোন বা নিজের এরিয়ার একটা ব্যাংক আছে, মালয় ব্যাংক অফ সিঙ্গাপুর, যার সাথে অ্যাজ এ ইস্যুইং ব্যাংক আমার কোনো আরএমএ নাই, বাট আমার এসসিবির সাথে আরএমএ আছে। তো আমি প্রথমে এসসিবি কে বললাম, একটা মেইল দিতে পারি, কারণ এসসিবি বা যাদের সাথে আমাদের আরএমএ থাকে তাদের সাথে ইমেল করেসপন্ডেন্ট নর্মালি সবার সাথেই থাকে। আমি একটা মেইল দিতে পারি যে আমার একটা এলসি আছে, মালয় ব্যাংকের কাছে পাঠাতে হবে, তুমি একটু চেক করো তো তোমার ইন্টারনাল আরএমএ তার সাথে আছে কিনা। তো এসসিবি এটা ডেফিনেটলি 100%-এর মধ্যে 99-98%ই একটা দেশের ভিতরে সব ব্যাংকের সাথে আরএমএ ম্যানেজ করা যায়, ম্যানেজ হয়। এটা আমরা আগের ক্লাসে বলেছি। কারণ কোন একটা ব্যাংকের সাথে আরএমএ রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমাকে কিছু কেওয়াইসি, তারপরে পেট্রোয়েট অ্যাক্ট, বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হয়, এবং একটা ব্যাংক সম্পর্কে অন্য একটা ব্যাংকের ট্রাস্টওয়ার্দিনেসটা ক্রিয়েট করতে হয়, দেন আরএমএ রিলেশনশিপ হয়। এখন কোন একটা দেশের ভিতরে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের সাধারণত ট্রাস্টওয়ার্দিনেস, ডিরেক্টরশিপ, পেট্রোয়েট অ্যাক্টের পলিসি, অথবা কেওয়াইসি পলিসি সবকিছু অ্যালাইন থাকে, মোটামুটি কাছাকাছি থাকে, কারণ তারা একটা জুরিসডিকশনে থাকে এবং তাদের সাধারণত একটা পলিসির আন্ডারে, একটা সুপারভিশনের আন্ডারে থাকে। যেমন আমরা সেন্ট্রাল ব্যাংক, আমি অ্যাজ এন এনসিসি ব্যাংক যে পলিসি ফলো করব, অন্য ব্যাংকও একই পলিসি ফলো করবো। দ্যাটস ওয়াই একটা দেশের ভিতরে আসলে আরএমএ ম্যানেজ করাটা খুব কঠিন কাজ না, খুব সহজে করা যায়। বাট একটা দেশ তার জুরিসডিকশনের বাহিরে অন্য জুরিসডিকশনে কোনো আরএমএ করতে গেলে কিন্তু সেখানে অনেক প্রবলেম আছে, অনেকগুলি স্ট্রাগল ফেস করতে হয়, অনেক ডকুমেন্টেশন কভার করতে হয়। সেজন্য এবং সেজন্য কোনো একটা ব্যাংক সাধারণত ফরেন সব ব্যাংকের সাথে আরএমএ করে না বা করতে পারে না। তো এই অবস্থায় আমার আরএমএ এসসিবির সাথে আরএমএ রয়েছে। এসসিবি আমাকে এখন কনফার্ম করলো যে ঠিক আছে, আমি মালয় ব্যাংক অফ সিঙ্গাপুরে এলসি দিতে পারবো। এবার আমি এলসিটা অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে পাঠাবো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেই এলসিটা মালয় ব্যাংকে পাঠাবে। এই মালয় ব্যাংকটা তখন হবে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, যার কাছ থেকে বেনিফিশিয়ারি এলসিটা পাবে। আর যদি ঘটনাক্রমে বা দৈবক্রমে এমন হতো যে বেনিফিশিয়ারি তার ব্যাংকের নাম হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সিলেক্ট করেছে, আমারও তার সাথে আরএমএ আছে, তখন সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের অপশন সেখানে আর ক্রিয়েট হবে না, সরাসরি অ্যাডভাইজিং ব্যাংক দিয়ে আমরা এলসিটা সেন্ড করে দিব। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের পরে ফার্দার কোনো অ্যাডভাইজিং ব্যাংক কখনো ক্রিয়েট হয় না। এটা হচ্ছে আমাদের মানে রুডিমেন্টারি টকিং যে অ্যাডভাইজিং ব্যাংক নিয়ে। এবার আমরা মেইন রুলসে যাব। আর্টিকেল 9 এর এতে বলা হয়েছে, এ ক্রেডিট অ্যান্ড এনি অ্যামেন্ডমেন্ট বাই দ্য অ্যাডভাইস মে বি অ্যাডভাইস টু দ্য বেনিফিশিয়ারি থ্রো অ্যান অ্যাডভাইজিং ব্যাংক। জানি অ্যান অ্যাডভাইজিং ব্যাংক দ্যাট ইজ নট এ কনফার্মিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক মানে কিন্তু কনফার্মিং ব্যাংক না, কনফার্মিং ব্যাংক একটা রোল, অ্যাডভাইজিং ব্যাংক একটা রোল।
সুতরাং কোনো অ্যাডভাইজিং ব্যাংক দেখলে সেই যেই কনফার্মিং ব্যাংক, এটা কিন্তু আমি কখনো ট্রিট করতে পারবো না, কারণ কনফার্মিং ব্যাংক হতে গেলে তাকে কনফার্মেশন দিতে হবে, ফার্দার আরো ডকুমেন্টেশন কভার আপ করতে হবে। ওকে, তাহলে অ্যান অ্যাডভাইজিং ব্যাংক দ্যাট ইজ নট এ কনফার্মিং ব্যাংক টোটালি ওভারলুক করবেন, পড়ার দরকার নাই। অ্যান অ্যাডভাইজিং ব্যাংক অ্যাডভাইস দ্য ক্রেডিট অ্যান্ড এনি অ্যামেন্ডমেন্ট উইদাউট এনি আন্ডারটেকিং টু অনার অর নেগোশিয়েট। তাহলে অ্যাডভাইজিং ব্যাংক যে এলসিটা পাঠাবে বেনিফিশিয়ারির কাছে, সেই এলসিতে সে এই এলসির ডকুমেন্টটা অনার করবে, নেগোশিয়েট করবে, ফার্দার কোনো আন্ডারটেকিং দেয় না, সে শুধু এলসিটা বেনিফিশিয়ারির কাছে রিচ করার ব্যবস্থা করে। এটা হচ্ছে এতে বলা। আমরা প্রসেসটা বলেছি, আমার মনে হয় কাজটা খুব সোজা। নর্মালি সুইফটের মধ্যে এই জায়গাটাতে অ্যাডভাইজিং ব্যাংকের নাম থাকে, সেন্ডার হিসেবে যেই ব্যাংকটা এলসিটা সেন্ড করে সেই ব্যাংকের নাম উপরে থাকে, আর রিসিভারের ঘরে যে নামটা থাকে এটা সবসময় অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে থাকে। যদি কখনো কোনো এলসিতে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসে, তখন নিচের দিকে 57A-তে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটার নাম আসে। আদারওয়াইজ যদি শুধু মাত্র ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক দিয়ে আমার কাভার আপ হয়ে যায়, তখন সেই ব্যাংকের নামটা রিসিভারের ঘরে থাকে। এ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রথম অ্যাডভাইজিং ব্যাংক এবং সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক এর মধ্যে কোনটাকে মানে ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক মানে হিসেবে কনসিডার করব, মানে যার সাথে আমার মানে আরএম আর এম এ থাকে যার সাথে, সেইটাই হচ্ছে ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক। হচ্ছে সে ফার্স্ট। যার সাথে আমার আর এম এ আচ্ছা, থাকে সে আর যার হচ্ছে সাথে ফার্স্ট কোনো আরএম নাই, অ্যাডভাইজিং ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে আরএম আছে, তখন সে হয়ে যায় সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, রাইট। আর সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক ব্যাংক এলসিটা রিসিভ রিসিভ করে ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে। মানে তার মানে একটা হচ্ছে বেনিফিশিয়ারির চয়েস, আরেকটা হচ্ছে কি ইস্যুইং ব্যাংকের চয়েস। রাইট, ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাডভাইজিং ব্যাংকটা সবসময় বেনিফিশিয়ারি চয়েস করে, বাট কোনো বেনিফিশিয়ারি চয়েসের অ্যাডভাইজিং ব্যাংক যদি আমি আমার আর এম এ লিস্টে না থাকে, তখন ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংকটা আমি সিলেক্ট করে তার মাধ্যমে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটা দিই। ঠিক আছে? বুঝছি মানে, হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে বেনিফিশিয়ারি চয়েসটা তখন সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক হয়ে যায়। রাইট, তখন বেনিফিশিয়ারি চয়েসটা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক হয়ে যায়, ইস্যুইং ব্যাংকের চয়েসটা ফার্স্ট আচ্ছা। অ্যাডভাইজিং ব্যাংক হয়ে যায়। আর কারো কোনো কোয়েশ্চেন? না। এই সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকে একটা এলসি অ্যাডভাইস করতে কতদিন সময় লাগে? সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের এলসি অ্যাডভাইস করতে এটা আসলে সে কোন কাস্টমারের সাথে তার রিলেশন ডিস্টেন্স কতটা সেটার উপর ডিপেন্ড করে। যদি এমন হয় যে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে অনেক দূরে দূরে বাসা হ্যাঁ। থাকে, হ্যাঁ, সেখানে হয়তো তারা এলসিটা কুরিয়ার করতে গিয়ে হয়তো একদিন দুই দিন টাইম পায়। আবার অনেক জায়গায়, ধরেন আমাদের কথা বলি, আমার ব্যাংক হচ্ছে বনানীতে, আমার বাসাও বনানী, ব্যাংক আমাকে ফোন দিল, আমি ব্যাংকে গিয়ে এলসিটা নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। এটা আসলে ডিপেন্ড করে কোন প্লেসে এলসিটা আমি অ্যাডভাইস করছি সেটার উপর। তবে কত দিনের মধ্যে অ্যাডভাইস করতে হবে এরকম কোনো স্পেসিফিক টেনর কোনো জায়গায় বলা নেই। এটা পুরোটাই কনভিনিয়েন্ট সিচুয়েশন, টাইমের উপর ডিপেন্ড করে এবং রিলেশনশিপের উপর ডিপেন্ড জাকির ভাই, আরেকটা বিষয়, করে। এই অ্যাডভাইজিং চার্জটা কে দিবে? অ্যাডভাইজিং চার্জটা কে দিবে, এটা আমরা আর্টিকেল নাম্বার 37-এ যখন যাব তখন দেখব যে এই চার্জটা কে দিবে, ওটা বলা থাকে। এটা বলা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এলসির কন্ডিশন থাকে যে আউটসাইড অফ ইস্যুইং All ইম্পোর্টিং charges কান্ট্রি, beneficiary. আউটসাইড অফ ইম্পোর্টিং কান্ট্রি চার্জটা দিবে বেনিফিশিয়ারি। এটা রুল অফ থাম করা হয়, বলা হয়। বাট কোনো কারণে বেনিফিশিয়ারি যদি না দেয়, যেহেতু ইস্যুইং ব্যাংক আলটিমেটলি সকল রেসপন্সিবিলিটি নেয়, দিন শেষে ইস্যুইং ব্যাংককে কিন্তু দিতে হয়। বাট এলসিতে বলা থাকে অ্যাডভাইজিং চার্জটা কে দিবে। যদি এলসিতে বলা থাকে অ্যাডভাইজিং চার্জটা বেনিফিশিয়ারি দিবে, তাহলে বেনিফিশিয়ারি দিবে। আর যদি এলসিতে বলা থাকে আপনি অ্যাডভাইজিং চার্জটা ইম্পোর্টার দিবে, তাহলে ইম্পোর্টার দিবে, মানে ইস্যুইং ব্যাংক দিবে। এটা আসলে এলসির ক্লজের উপর ডিপেন্ড করবে, ওখানে বলা থাকবে চার্জটা কে দিবে, এটা ইন্টিমেটেড করা থাকবে। যার কথা বলা থাকবে সেই দিবে। তবে ফার্দার একটু বলে রাখি, যার কথা বলা থাকে সেই দিবে, যদি সে না দেয় তাহলে দিন শেষে ইস্যুইং ব্যাংক লাস্ট পয়েন্ট হিসেবে ইস্যুইং ব্যাংক দিতে বাধ্য থাকবে। এটা আমরা করবো, চার্জের একটা আর্টিকেল আছে, সেখানে আমরা চার্জটা কে দিবে এটা ডিটেইল আলোচনা করবো।
থ্যাংক ইউ জাকির ভাই। আমরা এবার বি নাম্বার পয়েন্ট পড়বো। By advising the credit or amendment, the advising bank signifies that it has satisfied itself as to the apparent authenticity. Apparent authenticity টা খুব important of the credit or amendment, and that the advice accurately reflect the terms and conditions at the credit or amendment received. দুইটা সিম্পল কথা, বাট এটা নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়। অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা পাওয়ার পরে কি করবে? অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা পাওয়ার পর দুইটা কাজ তার। একটা হচ্ছে সে অ্যাপারেন্ট অথেন্টিসিটিটা টেস্ট করবে। হোয়াট ইজ অ্যাপারেন্ট অথেন্টিসিটি? দেখেন লেখা আছে এডিশনাল কন্ডিশনে, অ্যাপারেন্ট অথেন্টিসিটি ইন এ লেটার অফ ক্রেডিট ইজ when an advising bank verifies that the credit is genuine, but just genuinenessটা যাচাই করা, যে এলসিটা জেনুইন কিনা, যার কাছে থেকে আসছে, যে সুইফটের মাধ্যমে আসছে, সেন্ডার রিসিভার ঠিক আছে কিনা, এই জেনুইননেসটা যাচাই করাকে বলা হয় অ্যাপারেন্ট অথেন্টিসিটি টেস্ট করা। মানে ভাষার দৃষ্টিতে যেটাকে আমি দেখতে পাচ্ছি ইটস। এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে এই এলসিটা আমি যখন অ্যাডভাইস করব তখন এলসির কিন্তু সুইফট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। মানে আমরা যখন এলসি পাঠাই সেটা MT70 দিয়ে পাঠাই, 700 দিয়ে পাঠাই, কিন্তু কোনো একটা ব্যাংক যখন এলসিটা অ্যাডভাইস করে কাস্টমারকে বা বেনিফিশিয়ারিকে, তখন সেটার সুইফট ফরম্যাট হয় MT710। তাহলে আসলে আমার এলসিটাকে সে কপি পেস্ট করে MT710 করে সে কাস্টমারকে সে এলসিটা দেয়। তাহলে এই 710 করতে গিয়ে আমার MT70 কোনো কন্ডিশন, কোনো টার্মস যাতে চেঞ্জ না হয় সেই জায়গাটাতেও সে খেয়াল রাখতে হবে। মানে সে তখন ওই যে ইস্যুয়ারের ঘরে, ওই যে রিসিভারের ঘরে এখানে তার ব্যাংকের নাম লেখে, এখানে সে তখন এই এই জায়গাটাতে সে তখন তার ব্যাংকের নাম, মানে সেন্ডারের ঘরে তার নাম লিখে বেনিফিশিয়ারি সেটা প্রোভাইড করে। এটা হচ্ছে MT7010 এর মাধ্যমে প্রোভাইড করে। তাহলে যখন MT7010 সে প্রোভাইড করবে, সেই MT7010 সে তো আলটিমেটলি MT700টাকে কপি করবে। এই কপি পেস্টে যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি ক্রিয়েট না হয় এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তার সেকেন্ড রেসপন্সিবিলিটি। প্রশ্ন বলো। জাকির ভাই, আমরা যখন 700 ইস্যু করি, একটা লাইবিলিটি ভাউচার ছাড়ি, অ্যাডভাইজিং ব্যাংক কি 710 ইস্যু করার পর ও কি কোনো লাইবিলিটি ভাউচার ইস্যু করে? না, গুড কোয়েশ্চেন। অ্যাডভাইজিং ব্যাংক কোনো লাইবিলিটি ভাউচার ইস্যু করে না। এটার পিছনে কারণ কি কেউ বলতে পারবেন? বাট অ্যাজ এ ইস্যুইং ব্যাংক আমরা যখন এলসি অ্যাডভাইস করতে যাই আমরা একটা লাইবিলিটি ভাউচার ছাড়ি, কাস্টমারের নামে বা ব্যাংকের নামে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়, লাইবিলিটি ছাড়ি। বাট ইস্যুইং ব্যাংক যখন এলসিটা অ্যাডভাইস করে সেখানে কোনো ধরনের লাইবিলিটি ভাউচার ক্রিয়েট হয় না বা ছাড়ে না। কেন? কেউ কি বলতে পারবেন? কেন এলসি তো ভাইয়া নন ফান্ডেড, তো যার কারণে ইস্যুইং ব্যাংক তো সেখানে ফান্ডেড গ্যারেন্টির অপশন দিচ্ছে, আর অ্যাডভাইজিং ব্যাংক তো এক্ষেত্রে তো দিচ্ছে না। সে তো রপ্তানিকারক কে পক্ষে একটা ব্যাংক। আচ্ছা, আর কেউ? অ্যাডভাইজিং ব্যাংক তো অ্যাকচুয়ালি মেসেঞ্জার, সে কোনো লাইবিলিটি ক্রিয়েট করতে যাবে। আর ইস্যুইং ব্যাংক কেন ক্রিয়েট করে? ইস্যুইং ব্যাংক তো রেসপন্সিবিলিটি ক্যারি করে। রাইট। এই অ্যান্সারটা বেশি পারফেক্ট, এই অ্যান্সারটা বেশি পারফেক্ট। সেকেন্ড যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে, প্রথম প্রথম কথা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক কোনো লাইবিলিটি ভাউচার ক্রিয়েট করে না, ছাড়ার দরকার নাই, কারণ অ্যাডভাইজিং ব্যাংক তো মেসেঞ্জার, সে তো কোনো লাইবিলিটি নিবে না, লাইবিলিটি নেয় না, সে শুধু এলসিটা প্রসেস করে। ইস্যুইং ব্যাংক লাইবিলিটি নেয়। কোন সেন্সে লাইবিলিটি নেয়? ফান্ডেড নন ফান্ডেড এই সেন্স থেকে না। সে লাইবিলিটি নেয় কারণ এলসিটা ছাড়ার সময় তো সে বলে দিচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট টাকা না দিলে আমি আন্ডারটেকিং দিচ্ছি তোমাকে আমি পেমেন্ট দিয়ে দিব। সো সে তো একটা আলটিমেট একটা লাইবিলিটির মধ্যে ঢুকছে, এই জন্য সেখানে লাইবিলিটি ভাউচারটা ক্রিয়েট হয়। আর এলসি অলওয়েজ একটা নন ফান্ডেড প্রোডাক্ট। এইটা ফান্ডেড হয়ে যায় কখন? যখন এই এলসি ফান্ড ম্যানেজমেন্টের জন্য কাস্টমারের কোনো একটা ফোর্স লোন ক্রিয়েট করা হয়, তখন সেটা ফান্ডেড ফ্যাসিলিটিতে কনভার্ট হয়। ফোর্স লোন ক্রিয়েট হতে পারে, অথবা এলটিআর বা টিআর হতে পারে, অথবা অন্য কোনো মেকানিজমে যদি কাস্টমারকে কোনো লোন প্রোভাইড করা হয় তখন সেটা ফান্ডেড ফ্যাসিলিটিতে কনভার্ট হয়। আদারওয়াইজ এলসি সবসময় নন ফান্ডেড ফ্যাসিলিটিস। আমার মনে হয় কোয়েরি যিনি করেছেন, তারপরে যিনি অ্যান্সার দিয়েছেন, থার্ড নাম্বারে যিনি অ্যান্সার দিয়েছেন, তিনটা অ্যান্সারের ইভ্যালুয়েশন বা এক্সপ্লেনেশন আমরা কভার করেছি। তারপরেও ফার্দার কারো কোনো কনফিউশন আছে এই জায়গাতে? 9 এবং 10 নম্বর আর্টিকেলে আমি যত কোয়েশ্চেন পাবো আমি তত বেশি খুশি হব।
যত কোয়েশ্চেন কম পাবো আমি তত ডিসরিগার্ডেড হব, হার্টেড হব, বিকজ এই দুইটা আর্টিকেলের ভ্যালু এত বেশি। ইউসিপি 600, আনবিলিভেবল। সুতরাং যারই যেই জায়গাটাতে সিঙ্গেল পিন পয়েন্ট প্রবলেম হলো, প্লিজ রেইজ কোয়েশ্চেন, প্লিজ রেইজ কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া, হুম। এই অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে সে কি ফেক এলসি কেমনে পাবে? সে এখন তো সবই একটা অর্গানাইজড ওয়েতে যায়, সুইফটের মাধ্যমে যায়, সেখানে ওর অথেন্টিসিটি চেক করার কি আছে? সে আচ্ছা, এলসি পাবে, অ্যাডভাইস করবে। আচ্ছা, এই অ্যাপারেন্ট অথেন্টিসিটির মধ্যে যে সে যখন চেক করে তখন ধরেন, মানে অ্যাপারেন্ট অথেন্টিসিটি মানে হচ্ছে সে জেনুইননেসটা চেক করলো। ধরেন এলসির শুরুর দিকে আমরা কিন্তু একটা টোটাল অ্যামাউন্ট লিখে দিই, ধরেন এলসির ভ্যালু হচ্ছে $30,000। ডেসক্রিপশন অফ গুডসে আপনি গুডসের ভ্যালুটা সেগ্রিগেট করে পার ইউনিটের ভ্যালু একটু কমিয়ে দিয়ে 30,000 মিলিয়ে দিচ্ছেন না, মিলানো হয়নি। এটাকে তার কাছে অ্যাপারেন্ট অথেন্টিসিটির প্রবলেম মনে হবে। সে তখন বলবে যে আমার অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে এটা প্রবলেম হচ্ছে, বিকজ এলসি টোটাল ভ্যালু দিয়েছে 30,000, বাট ডেসক্রিপশন অফ গুডসের ভ্যালু যখন আমি ক্যালকুলেশন করেছি তখন দেখলাম মাল্টিপ্লাই করার পরে এটার ভ্যালু আসছে 29,000। তার মানে 1,000 টাকা গ্যাপ। এই 1,000 টাকা গ্যাপ কেন? তার মানে এটা অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে তার কাছে এটা প্রবলেম মনে হবে। সে যখন যার কাছ থেকে এলসি পাবে তাকে একটা মেসেজ দেয় সুইফটে যে আমি এলসি পেয়েছি এত তারিখে, বাট এটা আমার কাছে ভ্যালু মিসম্যাচ মনে হচ্ছে, প্লিজ ক্লারিফাই অর ফিডব্যাক ইউর অ্যান্সার। আফটার রিসিভিং ইউর অ্যান্সার দেন উই উইল অ্যাডভাইস দ্য এলসি। ইট ইজ অলসো কল্ড অ্যান অ্যাপারেন্ট অথেন্টিসিটি। অ্যাপারেন্ট অথেন্টিসিটি মিনস শুধুমাত্র জেনুইননেসটাকে আমি বলছি, মানে টোটাল এলসির যত জায়গায় যত ক্লজ যা কিছু দেওয়া আছে সব ঠিকঠাক দেওয়া আছে কিনা, মানে এটা ইউসিপি অনুযায়ী দিয়েছে কিনা বা আমাদের কান্ট্রি অনুযায়ী দিয়েছে কিনা, ওর কান্ট্রি অনুযায়ী দিয়েছে কিনা, এটা না। মানে আমি যা এলসিতে যা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে অ্যাপারেন্টলি ঠিকঠাক মনে হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে এলসিটা আসছে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে। ইস্যুইং ব্যাংক হচ্ছে হাবিব ব্যাংক বাংলাদেশ। তারপরে ড্রাফট ড্রয়ি বা ওই জায়গাগুলিতে দেখি অন্য একটা ব্যাংকের নাম দিয়ে আসছে, দিয়ে রাখছে। তো ডেফিনেটলি এটা অ্যাম্বিগুইটি। এই জায়গাটা আমি তখন নোটিফাই করবো যে এটা আমি চোখে পড়েছে আমার, এটা এটা ঠিকঠাক কিনা আমাকে একটু ক্লারিফাই করো। এই যে চেকিংটা, all checkings are included in apparent authenticity law. আমি একটু কারেকশন করে দিব এই যে এই লাইনটা, অ্যাপারেন্ট অথেন্টিসিটি ইন এ লেটার অফ ক্রেডিট ইজ ওয়েন অ্যান অ্যাডভাইজিং ব্যাংক ভেরিফাই দ্যাট দ্য এলসি ইজ জেনুইন অ্যান্ড অল কন্ডিশনস অফ এলসি আর অ্যাকুরেট। তাহলে আপনাদের মনে হয় ফার্দার অ্যাম্বিগুইটিটা লেস হয়ে যাবে। পয়েন্ট নাম্বার সি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, যদিও আপনারা জানেন। হ্যাঁ, আমরা একবার একটা এলসি করছিলাম, ও চায়না থেকে সীসা নিয়ে আসতেছিল, হুম। যেটা দিয়ে অ্যাকচুয়ালি বুলেট বানানো সম্ভব বা যে কোনো ধরনের অস্ত্র বানানো সম্ভব। এসসিবি তখন ওই এলসিটাকে অ্যাডভাইস করতে চায় না, হুম। আমাদের কাছে গাদাখানিক করে দিছে যে তুমি আমাকে বলো যে এটা কে ইউজ করবে, কে অথরিটি ইউজ করবে, কম্পিটেন্ট অথরিটি ইউজ করবে কিনা, বেলা 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 বেলা, তো বহুত সারে কন্ডিশন। পরে ফাইনালি মেবি ও এলসিটাকে অ্যাডভাইস করে নাই আমরা ওদেরকে অ্যান্সার দেওয়ার পরেও। এটা কি অ্যাকচুয়ালি অ্যাডভাইজিং ব্যাংক করতে পারে? ডেফিনেটলি করতে পারে, ডেফিনেটলি করতে পারে। আমরা পড়বো একটু পরে, একটু পরে জাস্ট ওকে, দিতে গিয়ে আমরা ওটা ওকে। পড়বো। An advising bank may utilize the service of another bank. Advising bank চাইলে another ব্যাংকের মাধ্যমে কোন একটা সার্ভিস ইউটিলাইজ করতে পারে। সেই another ব্যাংকের নাম হচ্ছে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, টু অ্যাডভাইস দ্য ক্রেডিট অ্যান্ড এনি অ্যামেন্ডমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি। আমরা জানি কখন সেকেন্ড অ্যাডভাইজিং রোলটা আসে। By advising the credit or amendment, the second advising bank signifies that it has satisfied itself as the apparent authenticity of the credit it has received and accurate reflect the terms and conditions of the credit. তার মানে কোনো ইস্যুর কারণে আরএমএ না থাকার সাপেক্ষে অ্যাডভাইজিং ব্যাংক যখন সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক সিলেক্ট করে তখন অ্যাডভাইজিং ব্যাংক সেই এলসিটা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের কাছে কাছে পাঠায়। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক হুবহু ওই যে শুরুর দিকে আমরা অ্যাডভাইজিং ব্যাংক যে দুইটা কাজ করে এই দুইটা কাজ আবার করবে। সে অ্যাপারেন্ট অথেন্টিসিটিটা চেক করবে এবং সে যে সুইফটটা বেনিফিশিয়ারিকে দিবে সেটার মধ্যে এলসি সকল টার্মস এন্ড কন্ডিশনসটা এমপ্লাই হয়েছে কিনা সেটা সে চেক করবে। চেক করে সে এলসিটা বেনিফিশিয়ারির কাছে সেন্ড করবে। একটা পয়েন্ট একটু সবাই মনে রাখবেন, আমরা প্র্যাকটিসে নিচ্ছি বারবার ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক অ্যান্ড সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। দেখেন আমাদের ইউসিপি 600 আর্টিকেল 9-এ কোনো জায়গায় ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক বলতে কোনো ব্যাংকের নাম নাই, বাট আমরা বিভিন্ন জায়গায় এটা ইউজ করি, এটা আমাদের প্র্যাকটিসে আমরা নিয়ে আসছি এটা, বাট কোনো জায়গায় কিন্তু অ্যাডভাইজিং ব্যাংকের নাম নাই। সুতরাং আমরা মানে ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই। তাহলে
আমরা অ্যাজ ইউজুয়াল যদি অ্যাজ পার ইউসিবি চিন্তা করি, তাহলে আমরা বলবো অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংকটা। যদি ফার্দার ব্যাংকের দরকার হয় তাহলে সেটার নাম হচ্ছে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। তাহলে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আমরা যদি ফ্লো চার্টটা দেখি, যে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটা কখন ক্রিয়েট হয়, ওয়েন নো আরএমএ বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন উইথ বেনিফিশিয়ারি ব্যাংক, যখন কোনো আরএমএ না থাকে, ইস্যুইং ব্যাংকে যখন কোনো আরএমএ না থাকে বেনিফিশিয়ারি ব্যাংকের সাথে, তখনই শুধুমাত্র সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটা অ্যাড হয়। সেকেন্ড অ্যাডভাইজিংটা ব্যাংকটা অ্যাড হলে সুইফট রাউটিং প্রসেসটা কেমন হয়? অ্যাপ্লিক্যান্ট এলসিটা, ইস্যুইং ব্যাংক এলসিটা সেন্ড করলো MT700, রিসিভার হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, ও হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং আবার এলসিটা অ্যাডভাইস থ্রু ব্যাংকের মাধ্যমে সেন্ড করে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, যেটা এলসির ফিল্ড 57A-তে থাকে। তারপরে সেকেন্ড অ্যাডভাইজিং এর মাধ্যমে এলসিটা বেনিফিশিয়ারির কাউন্টারে চলে আসে। আমরা জানি সুইফটের ফরম্যাটে অ্যাপ্লিক্যান্টের ডিটেলটা থাকে ফিল্ড 50তে, বেনিফিশিয়ারির ডিটেলটা থাকে 59-এ, অ্যাডভাইজিং থ্রু ব্যাংকের ডিটেলটা থাকে 57A-তে, ইস্যুইং ব্যাংকের ডিটেলটা থাকে একদম সেন্ডারে, আর অ্যাডভাইজিং ব্যাংকের অর্থাৎ যার সাথে আমার আরএমএ আছে তার ইনফরমেশন থাকে রিসিভারের ঘরে। জানি আমরা এটা। পয়েন্ট নাম্বার ডি, ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট আমরা জানি a bank utilizing the service of an advising bank or second advising bank to advise a credit must use the same bank to advise any amendment thereto. কোনো একটা এলসি ওপেন হওয়ার পরে যে রাউটে আমরা এলসিটা পাঠাবো, বা যে রুটে আমরা এলসিটা পাঠাবো, যদি কোনো কারণে সেই এলসির কোনো অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হয় তাহলে সেটাও ওই রুটে পাঠাতে হবে। দেখেন আমরা একটা গ্রাফ দিয়েছি, সেটা হচ্ছে ইস্যুইং ব্যাংক একটা এলসি ওপেন করেছে, অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে ব্যাংক এ বেনিফিশিয়ারির কাছে এলসিটা দিয়েছে, তাহলে ইস্যুইং ব্যাংক থেকে ব্যাংক এ এলসিটা নিয়ে বেনিফিশিয়ারির কাছে দিয়েছে। এই এলসিরই একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে কোনো কারণে, তাহলে অ্যামেন্ডমেন্টটা যাবে কিভাবে? ইস্যুইং ব্যাংক থেকে ব্যাংক এ তে যাবে, ব্যাংক এ আবার বেনিফিশিয়ারিকে দিবে। কোনোভাবে এটা করা যাবে না যে ইস্যুইং ব্যাংক ব্যাংক এ কে না দিয়েও তার পছন্দের অন্য একটা ব্যাংকে দিয়ে বেনিফিশিয়ারির কাছে পাঠাবে। এটা সম্ভব না, এটা সম্ভব না, সম্ভব না। আর হতে পারে, এই দুইটা কথা কিন্তু সিডিসিএস এর পরীক্ষায় আপনার 2-3 নাম্বার কমাবে বা বাড়াবে। সেজন্য আমি একটা একটা জায়গায় একটু হাইলাইট করি, কোনো পাবলিকেশনস এর কোনো কন্ডিশনে যদি মাস্ট কথাটা লেখা থাকে সেই জায়গাটাতে কিন্তু আপনি গুরুত্ব দিবেন, যেটা আসলে এটার কোনো বিকল্প নাই, মাস্ট। আর যদি কোনো কারণে মে, শুড এই টাইপের ওয়ার্ড থাকে, তার মানে সেখানে অল্টারনেটিভ অ্যাকশন প্ল্যান করার সোর্স আছে। এই ডিটাকে বলছে টু অ্যাডভাইস এ ক্রেডিট মাস্ট ইউজ মাস্ট, তার মানে এটা নিয়ে আর ফার্দার অন্য কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, বা করতে পারবো না, করাটা ঠিক হবে না। কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, মানে আমি এটা রিয়েল কেস স্টাডি বলছি। সেটা হচ্ছে ধরেন আমি এলসিটা করলাম, অ্যাডভাইস করলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের মাধ্যমে, মিনওয়াইল পরের মাসে একটা অ্যামেন্ডমেন্ট করলাম, বাট সেই মাসে তার সাথে আমার আর আরএমএ রিলেশনশিপটা কন্টিনিউ হয় নাই বিভিন্ন ইস্যুর কারণে। এখন আমি তাকে কি করব? খেয়াল করবেন কথাটা এখানে, যার সাথে আমার এখন আরএমএ নাই, বাট এলসিটা আমি যার মাধ্যমে আরএম এর মাধ্যমে পাঠিয়েছি, ওই এলসিটার ডিসপিউট যতদিন ওই এলসিটার কোনো সলিউশন, কোনো অ্যাডভাইস যা কিছু আছে না কেন, ওই অ্যাডভাইজিং ব্যাংক সেই রেসপন্সিবিলিটিকে নিয়ে ওই অ্যাডভাইস অ্যামেন্ডমেন্ট এগুলি সে অ্যাডভাইস করে দিবে, নো ইস্যুস। হয়তো নতুন কোনো এলসি সে অ্যাডভাইস করবে না, বাট পুরোনো এলসির সিকোয়েন্সটা সে অ্যাডভাইস করবে। দিস ইজ কল্ড অ্যান কর্ডিয়াল রিলেশনশিপ ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইতে যাব, ইফ এ ব্যাংক ইজ রিকোয়েস্টেড টু অ্যাডভাইস এ ক্রেডিট অর অ্যামেন্ডমেন্ট, একটু আগে যিনি প্রশ্ন করেছেন সাকলান ভাই প্রশ্ন করেছিলেন যে যদি না করতে চায় তখন আসলে কি করার থাকবে, সেই জায়গাটা আমরা এখানে করবো। If a bank is requested to advise a credit or amendment but elects not to do so, যদি সেটা করতে না চায়, it must so inform without delay। আমরা আর্টিকেল 2-তে পড়েছি উইদাউট ডিলের কোনো মিনিং নাই ডকুমেন্টের ক্ষেত্রে, বাট ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু এটা মিনিং আছে। ইট মাস্ট সো ইনফর্ম উইদাউট ডিলে, যত দ্রুত সম্ভব সে জানাবে দ্য ব্যাংক ফ্রম হুইচ দ্য ক্রেডিট অ্যামেন্ডমেন্ট অর অ্যাডভাইস হ্যাজ বিন রিসিভড, যার কাছ থেকে সে রিকোয়েস্টটা পেয়েছে তাকে সে অবশ্যই জানাবে যে আমি এটা করতে পারছি না। এখন একটু আগের যে এসসিবি কে আমি এলসি পাঠিয়েছি, এসসিবি আমার অ্যামেন্ডমেন্টের সময় তার সাথে আমার আরএমএ নাই,
এখন এসসিবি তো পাকনা, ধরেন বেঁকে বসলো, অথবা এইচএসবিসি যদি হয়, সিটি ব্যাংক এনে হয়, তাহলে তো খবর আছে। বেঁকে বসলো যে তাদের কান্ট্রির ল ভায়োলেট হয়, যার সাথে আরএমএ নাই, তার ফার্দার কমিউনিকেশন ইনভলভ হওয়া। যদি সে অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করতে না চায়, তখন সে অ্যামেন্ডমেন্টটা পাওয়ার সাথে সাথে বলবে, একটা মেসেজ পাঠাবে ইস্যুইং ব্যাংকে, যার কাছ থেকে সেই রিকোয়েস্টটা পেয়েছে, যে আই এম নট ইন পজিশন রাইট নাও টু অ্যাডভাইস দ্য অ্যামেন্ডমেন্ট, প্লিজ ট্রাই টু অ্যানাদার ওয়ে টু অ্যাডভাইস দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি। তখন আমি অন্য একটা ব্যাংকের মাধ্যমে অ্যামেন্ডমেন্টটা পাঠাবো, বাট ওখানে আমি অনেকগুলি কথা লিখে দিব, এলসিটা আমি এই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি, ওর সাথে আমার আরএমএ ম্যানেজ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এটা তোমার মাধ্যমে পাঠাচ্ছি, প্লিজ এই এলসিটা অ্যামেন্ডমেন্টটা আর কি দিয়ে দিবা। এরকম এগারা বেগারা লিখে আমি একটা সলিউশন বের করবো। বাট স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম হচ্ছে যে এলসিটা অ্যাডভাইস করবে, সেই এলসিটা অ্যামেন্ড বা ফার্দার যে কোনো কমিউনিকেশন সে অ্যাডভাইস করবে। বাট কোনো কারণে, কারণ এখানে তো কারো উপর জোর করা যাবে না, শুরুতেই বলছি আমরা একদম প্রথম আর্টিকেলে, এটা আসলে একটা প্রাইভেট পাবলিকেশন, সুতরাং এখানে কাউকে জোর করা যাবে না। কেউ যদি কোনোটা করতে না চায়, তাহলে এভরি স্টেপস হ্যাভ অ্যান অল্টারনেটিভ অপশনস, হ্যাভ অ্যান না, লটস অফ অল্টারনেটিভ অপশনস। ওকে, তাহলে যার কাছ থেকে আমি যদি কোনো এলসি বা অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস করতে না চাই, তাহলে যার কাছ থেকে আমি রিকোয়েস্টটা পেয়েছি তাকে আমি জানিয়ে দিব। এই কাকে জানাবো, এটা বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন ভাবে বিভিন্ন ইস্যু আমরা দেখবো। কখনো দেখবো দুই পক্ষকে জানাতে হবে, কখনো এক পক্ষকে জানাতে হবে। এটা একটু নোটিস রাখতে হবে। এফ ইফ এ ব্যাংক রিকোয়েস্টেড টু অ্যাডভাইস এ ক্রেডিট অর অ্যামেন্ডমেন্ট, বাট, খেয়াল করবেন কথাটা, ইতে বলছে যে আমি একটা এলসি অ্যাডভাইস করতে বলেছি বা অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস করতে বলেছি, সে বললো যে ভাই আমি এটা পারবো না, সোজা কথা, আমি এটা করবো না, আমি এটা পারবো না, আমার রুলস এটা মানে না, আমার কান্ট্রি ল এটা মানে না, দ্যাটস ওয়াই আমি এটা পারবো না। একটু আগে সাকলাইন ভাই যে প্রশ্নটা, যে বুলেটের সীসা আমার কান্ট্রি অ্যাপ্লাই করে না, কান্ট্রি ল সাপোর্ট দেয় না, সো আমি এটা পারবো না, হয়ে গেল। পারবো না, যার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি তাকে আমি বললাম যে আমি এটা পারবো না, কেস সলভ। সেকেন্ড কেস বলছে, ইফ এ ব্যাংক রিকোয়েস্টেড টু অ্যাডভাইস এ ক্রেডিট অর অ্যামেন্ডমেন্ট বাট ক্যানট স্যাটিসফাই ইটসেলফ অ্যাজ টু দ্য অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট। এলসি আমি পেয়েছি, অ্যাডভাইস করার জন্য আমি মনস্থির করেছি, পুরো এলসিটা যখন আমি অ্যাপারেন্ট অথেন্টিসিটি চেক করছি, কিছু জায়গায় আমার সিভিয়ার প্রবলেম মনে হচ্ছে, অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে আমি স্যাটিসফাই হতে পারছি না। It must so inform without delay the bank from which the instruction appeared to have been received. যার কাছ থেকে ওই অ্যাডভাইসটা সে পেয়েছে তাকে জানাবে যে ভাই আমি তো অ্যাপারেন্ট অথেন্টিসিটি চেক করলাম, তোমার তো এই আর্টিকেলের এই জায়গায় একটু প্রবলেম আছে, ডেসক্রিপশন অফ গুডস এখানে এটা লিখছো, এখানে এটা লিখছো, আমার কাছে একটু সাসপিশিয়াস মনে হচ্ছে ভাই, অ্যাপারেন্ট অথেন্টিসিটির দিক থেকে আমি এটাকে ক্লিয়ার এলসি বলতে পারছি না। মানে অ্যাপারেন্ট অথেন্টিসিটির উপর দোহাই দিয়ে আমি এই এলসিটা আসলে এখন অ্যাডভাইস করতে চাচ্ছি না। বাট আমি, আই এম এগ্রি, আমার কান্ট্রি ল কোনো সমস্যা নেই, বাট আমার অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে প্রবলেম হচ্ছে বলে আমি এখন এলসিটা অ্যাডভাইস করতে চাচ্ছি না। অ্যাডভাইস করতে চাচ্ছি না, এখানে শেষ, জানিয়ে দিল যার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছে তাকে। ইফ দ্য অ্যাডভাইজিং ব্যাংক অর সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক ইলেক্টস nonetheless to advise the credit or amendments, এবার আসেন, এই রিকোয়েস্ট সেই ইস্যুইং ব্যাংকে জানানোর পরে ইস্যুইং ব্যাংক যদি আবার তাকে বলে যে ভাই তুমি তো একটা এলসি অ্যাডভাইস করবো, তোমার এত চুলকানি কেন, তুমি একটা এলসি অ্যাডভাইস করবো, তোমার এত দরকার নাই, সব রেসপন্সিবিলিটি আমার, তুমি তোমার কাছে যা পেয়েছো সেটাই তুমি অ্যাডভাইস করো, কোনো সমস্যা নেই, আমি বলছি তুমি যা পেয়েছো সেটাই তুমি অ্যাডভাইস করো। তাহলে প্রথম কেসটা ছিল, সে একদম প্রথম নম্বরে আমরা পড়েছি যে সে এলসিটা অ্যাডভাইস করবে না আগে থেকে, বাই ডিটারমাইন্ড ডিসিশন, দ্যাটস ওয়াই সে জানিয়ে দিয়েছে, কেস ওখানে ক্লোজ। সেকেন্ড হচ্ছে সে এলসিটা অ্যাডভাইস করার প্ল্যান করেছে, বাট অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে তার কাছে খটকা লেগেছে, সে এখন এই খটকার কারণে এলসিটা অ্যাডভাইস করতে চাচ্ছে না। এই অবস্থায় যার কাছ থেকে সে রিকোয়েস্ট পেয়েছে সে তাকে বললো যে ভাই তুমি এলসিটা অ্যাডভাইস করো বাই ফোর্স, আমি তোমাকে বলছি কোনো সমস্যা নেই, কারণ এখানে তো তোমার লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে না, যদি ফার্দার এলসি নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হয় আমি এটা সলভ করবো, তুমি এলসিটা অ্যাডভাইস করো। এই অবস্থা যখন আসে, ফার্দার রিকোয়েস্ট যখন তাকে করে, এবার ইট মাস্ট ইনফর্ম দ্য বেনিফিশিয়ারি অর সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক দ্যাট ইট হ্যাজ নট বিন এবল টু স্যাটিসফাই ইটসেলফ অ্যাজ দ্য অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট, দ্য অ্যামেন্ডমেন্ট অর অ্যাডভাইস। এই অবস্থায় এবার সে এলসিটা অ্যাডভাইস করবে বেনিফিশিয়ারির কাছে
বাট বেনিফিশিয়ারির কাছে অ্যাডভাইস করার সময় বলে দিবে যে আমি কিন্তু এএলসির অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে এই প্রবলেম পেয়েছি, বাট তারপরেও ইস্যুইং ব্যাংক অথবা ফার্স্ট বেনিফিশিয়ারি, অ্যাডভাইজিং ব্যাংকের ক্ষেত্রে হবে ইস্যুইং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের ক্ষেত্রে হবে অ্যাডভাইজিং ব্যাংক বলবে যে আমি ওর রিকোয়েস্টে তোমাকে এই এলসিটা অ্যাডভাইস করলাম, বাট এলসিটার অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে আমি স্যাটিসফাইড ছিলাম না। ই এবং এফ কমপ্লিকেটেড না, একটা সিকোয়েন্স। স্টেপগুলি মনে রাখতে হবে প্লিজ, স্টেপগুলি মনে রাখতে হবে। এই এফটা আমি সিবিসিএস পরীক্ষা পাশ করার 2 বছর পরে বুঝতে পেরেছিলাম। মানে এই if the advising bank or second advising bank elects nonetheless to advise the credit or amendment, এই লাইনটা কেউই আমাকে বলতে পারে না, বোঝাতে পারে না এটা আসলে কি বলার চেষ্টা করছে। মানে আমরা কিন্তু হাউএভার, নট, ইয়েস, ভেরি গুড টাইপে কিন্তু যাই, আর এটা তো একটু স্মার্ট ইংলিশ ব্যবহার করি। নানদালেস ব্যবহার করার কারণে অনেকে আমরা এইদিকে এটাকে অ্যান্সার নিই, ওইদিকে অ্যান্সার নিই। মানে এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি ফেস করেছি। সো এই কমপ্লিকেশনটা আপনার কিন্তু রাখা যাবে না। হ্যাঁ, কার কাছ থেকে কোন জায়গায় কি আসলে কে কি করবে, কোন রুল কি করবে, আমি বলেছি আগে শুধুমাত্র আহ, যার কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছে তাকে জানিয়েছে, আর এখানে বেনিফিশিয়ারিকে পরে যার কাছে এলসিটা অ্যাডভাইস করছে তাকেও জানাচ্ছে। ইট মাস্ট ইনফর্ম দ্য বেনিফিশিয়ারি অর সেকেন্ড অ্যাডভাইজিং। তাহলে সিস্টেম হচ্ছে, আমি যার কাছ থেকে, যদি আমি এলসিটার অ্যাপারেন্ট অথেন্টিসিটির প্রবলেম হয়, যার কাছ থেকে আমি এলসিটা পেয়েছি তাকে জানাবো। তাহলে যদি অ্যাডভাইজিং ব্যাংকের হাতে এলসিটা থাকে সে ইস্যুইং ব্যাংকে জানাবে, যদি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের হাতে এলসিটা থাকে সে অ্যাডভাইজিং ব্যাংকে জানাবে যে এটা অ্যাপারেন্ট অথেন্টিসিটির মধ্যে আমার প্রবলেম আছে। এবার সে যদি আবার ফোর্স পায় কার কাছে, অ্যাডভাইজিং ফোর্স পাবে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক ফোর্স পাবে অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে যে তুমি এটা ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, এটা রিস্ক রেসপন্সিবিলিটি আমার, তুমি জাস্ট অ্যাডভাইস করে দাও। এই রিকোয়েস্টটা পাওয়ার পর যিনি অ্যাডভাইস করতে যাবেন, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা এবার অ্যাডভাইস করবেন বেনিফিশিয়ারির কাছে, তখন সেই বেনিফিশিয়ারিকে ওই এলসির মধ্যে অ্যাপারেন্ট অথেন্টিসিটি সম্পর্কে সে কনফিউজড এটা বলে দিবে। আবার অ্যাডভাইজিং ব্যাংক সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের কাছে যখন এলসিটা অ্যাডভাইস করবে তখন বলে দিবে অ্যাপারেন্ট অথেন্টিসিটি জনিত কারণে আমার এরকম একটা স্যাটিসফ্যাকশন রিলেটেড ইস্যু আছে, তারপর আমি তোমাকে এলসিটা ইস্যুইং ব্যাংকের ফোর্সে অ্যাডভাইস করছি। কোনো সমস্যা নাই যদি অ্যাডভাইজিং ব্যাংক এটা তারপরের ব্যাংকের কাছে অ্যাডভাইস করে, এটাতে আসলে খুব একটা মানে কোনো ধরনের স্পিড জনিত প্রবলেম হয় না, বিকজ সে তো শুধুমাত্র মেসেঞ্জার হিসেবে কাজ করছে, কোনো লাইবিলিটি সে শোল্ডার করছে না। এবং এলসি রিলেটেড ফার্দার কোনো ক্লারিফিকেশন, ফার্দার কোনো ডিসপিউট, ফার্দার এনি যে কোনো ক্লেম যদি কখনো ক্রিয়েট হয়, সেই ক্লেমে অ্যাডভাইজিং ব্যাংক কখনো ইনভলভ থাকবে না। তাহলে আমরা যদি সামারি করি এই আর্টিকেলের, অ্যাডভাইজিং ব্যাংকের এই আর্টিকেলের সামারি যদি করি আমরা, তাহলে সামারিটা এভাবে দাঁড়ায়, অ্যাডভাইজিং ব্যাংক ইজ দ্য ব্যাংক দ্যাট অ্যাডভাইস দ্য ক্রেডিট এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক। An advising bank that is not a confirming bank advise the credit without any obligations to honor, কোনো অনারের obligations তার নাই। By advising the credit, the advising bank signifies that it is satisfied itself as to the apparent authenticity of the credit and that the advice accurately reflect the terms and conditions of the credit. তাহলে অ্যাডভাইজিং ব্যাংক বা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের মানে এখানে যদি আমি একদম র্যাপ আপ করি, টোটাল 5টা লাইন মনে রাখতে হবে। টোটাল 5টা লাইন মনে রাখতে হবে। নাম্বার 1, অ্যাডভাইজিং ব্যাংক বা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা শুধু অ্যাডভাইস করবে, সেখানে কোনো ধরনের অনার, নেগোসিয়েশন, অন্য কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিতে সে ইনভলভ থাকবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে যখন এলসিটা অ্যাডভাইস করবে, অ্যাডভাইস করার আগে সে 2টা জিনিস এনশিওর হবে, অ্যাপারেন্ট অথেন্টিসিটিটা ঠিক আছে কিনা, আর সেকেন্ড সে যে অ্যাডভাইসটা করছে সেটার টার্মস এবং কন্ডিশনসটা এলসি টার্মস এবং কন্ডিশনের সাথে ম্যাচ করছে কিনা। 2। নাম্বার 3 হচ্ছে সে যদি এলসিটা অ্যাডভাইস করতে না চায় তাহলে যেই পার্টির কাছ থেকে রিকোয়েস্ট করে পেয়েছে তাকে সে জানাবে। নাম্বার 4, কোনো একটা এলসির অ্যাডভাইসের পরবর্তী যে কোনো মেসেজ কনভারসেশন সেই লাইনেই হবে। 4। 5 নম্বর হচ্ছে কোনো একটা এলসির অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে যদি কোনো ব্যাংকের প্রবলেম হয় এবং সেই প্রবলেমের কারণে সে যদি এলসিটা অ্যাডভাইস করতে না চায়, তাহলে যার কাছ থেকে এলসিটা সে পেয়েছে তাকে জানাবে। বাট তারপরেও সে যদি ফার্দার ফোর্স করে, ওই ফোর্সের কারণে সে এলসিটা যখন অ্যাডভাইস করবে পরের ব্যাংকে, সে ওই ব্যাংকে সেই মেসেজে বা তাকে জানিয়ে দিবে যে আমার আসলে অ্যাপারেন্ট অথেন্টিসিটিতে আমি এই এলসিটা স্যাটিসফাইড ছিলাম না, তারপরেও
আমার ইনস্ট্রাক্টিং পার্টির ফোর্সে বা রিকোয়েস্টে আমি এলসিটা তোমাকে অ্যাডভাইস করবো। দ্যাটস অল অ্যাবাউট অ্যাডভাইজিং ব্যাংক রোল। আর কোনো সমস্যা আছে? পিওর বাংলা, একদম সোজা, আমাদের মানে মনে হচ্ছে যেন এটা আসলে একটা সাহিত্যের মতো পড়া, মানে একটা মানে হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো পড়া, কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন কোনো ধরনের প্যাচ নাই, প্রচুর রস, প্রচুর মানে এক্সপেকটেশন, প্রচুর উন্মাদনা আছে কিন্তু পড়ার মধ্যে, মানে প্রত্যেকটা জায়গায় দেখেন সিকোয়েন্স, আপনি যদি ভিজুয়ালাইজ করেন যে একটা ব্যাংক এই রোল প্লে করছে, কোনো জায়গায় তাকে চাপ দেওয়া হচ্ছে না, সে একটা কাজ করে যাচ্ছে, কোনো জায়গায় তার রেসপন্সের প্রবলেম হলে সে কাকে জানাবে, কিভাবে জানাবে, কিভাবে সলভ করবে, এভরিথিং হ্যাভ টু বি এক্সপ্লিসিটেড প্রপারলি ইন দিস আর্টিকেল। দ্যাটস ওয়াই এইগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস। আমরা যাব আর্টিকেল নাম্বার 10, অ্যামেন্ডমেন্ট। It's also important as like as previous one. So এখানে আমাদের হয়তো 4টা 5টা কন্ডিশন থাকবে, আমরা একটু আলোচনা করব। আমরা তো 9:30 থেকে ক্লাস শুরু করেছি, আমরা 11:30-তে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 4টা আর্টিকেল শেষ করতে পারবো, মানে কোনো চাপ নেওয়ার প্রয়োজন নাই। আর্টিকেল নাম্বার 10। 10-এর এ, এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই আর্টিকেল 38, এটুকু আমি লাল করে দিয়েছি, মানে এটা আমি এখন পড়ছি না। আপনারা যদি রিকল করে দেখবেন এর আগের একটা আর্টিকেল, আর্টিকেল 6-এ আমি এরকম একটা আর্টিকেল নাম্বার 29-কে পয়েন্ট আউট করে রেখেছি, যে ভাই আমি বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা করবো না এখন। অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমি এটা আলোচনা করবো না, যখন আমি আর্টিকেল 38 পড়বো তখন আমি ওখান থেকে এখানে রিপিট করবো আবার। সুতরাং এতটুকু জিনিস নাই, এতটুকু জনের বাদ, এটুকু পড়বেন না মনে, মানে আপনি এখন যখন পড়বেন এটুকু বাদ, আপনি পড়া শুরু করবেন এই জায়গা থেকে। A credit can neither be amended nor cancellated without the agreement of the issuing bank, the confirming bank, if any, and the beneficiary. কোনো একটা এলসির কোনো অ্যামেন্ডমেন্ট এই 3টা পক্ষের সম্মতি ছাড়া করা যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? আমি প্রশ্ন করেছি কেন। কারণ আমরা আগে তো এটা এটা একবার ইররিভোকেবল করছিলাম এলসি। জাকির ভাই, যে ইররিভোকেবল এলসি বলে 3টা পার্টিকে কনফার্ম করতে হবে। ইররিভোকেবল এলসি, এই কারণে এই 3টা তো এলসির মেন পার্টি এলসি তো মেন 3টা পার্টি থাকে, তো এইটা, এই 3টাই তো মেন পার্টি, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এন্ড বেনিফিশিয়ারি। তিনজনের মানে সম্মতি ছাড়া কোনো কিছু পরিবর্তন করা যাবে না। অ্যামেন্ডমেন্ট বা ক্যান্সেল করা যাবে না। রাইট, গুড, ভেরি গুড। মানে এই স্পিরিটটা খুব ভালো লাগছে। আমি একটা প্রশ্ন করছি, কে কার আগে অ্যান্সার করবে, মানে সবাই অ্যান্সারটা জানে, এটা কিন্তু মানে লুকিং সো গুড, যে আপনাদের মানে চেষ্টাটা খুব খুব অ্যাপ্রিসিয়েটেড। এনিওয়েজ, আমরা জানি যে এই 3টা ব্যাংক আসলে লাইবিলিটিটা এনশিওর করার চেষ্টা করে, ব্যাংকের বিভিন্ন ইস্যুতে মানে এলসি রিলেটেড অ্যাক্টিভিটিতে লাইবিলিটি শোল্ডার করে। দ্যাটস ওয়াই এই 3টা পার্টিকে না জানিয়ে কোনো অ্যামেন্ডমেন্ট করা যাবে না। তবে যদি এলসিটা কনফার্ম এলসি না থাকে, না হয়, তাহলে কনফার্মিং ব্যাংকের রোলটা টোটাল বাদ, তখন শুধু 2টা পার্টি হবে, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। সে আপনাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এলসিতে ওরা প্রথমেই বলে দিবে এই এলসিটা কনফার্ম এলসি না, তারপরে বলবে এই এলসিটা অ্যামেন্ড করতে চাচ্ছি, এখন কোন কোন পার্টি এটার মধ্যে, কোন কোন পার্টির সম্মতি লাগবে, তখন কিন্তু আপনি বলবেন ইস্যুইং ব্যাংক এন্ড বেনিফিশিয়ারি, তখন আর কনফার্মিং ব্যাংক বলবেন না। ঠিক আছে? লাইনটা ক্লিয়ার সবার? জি ক্লিয়ার। ওকে। পয়েন্ট নাম্বার বি, পয়েন্ট নাম্বার বি, an issuing bank is irrevocably bound by an amendment as of the time it issues the amendment. কোনো একটা কোনো ইস্যুইং ব্যাংক সাধারণত, যখন আমরা এটা আর্টিকেল 6ও একবার পড়ে আসছি, কোন একটা এলসি ইস্যুইং ব্যাংক যখন ইস্যু করে, ইস্যু করার সময় সেই এলসিটা সম্পর্কে সে লায়াবল হয়ে যায়। আমরা জানি, এই যে একটু আগে মিস্টার অসীম যে বললেন যে আমরা লাইবিলিটি ভাউচার ছাড়বো কিনা, এলসি যখন ইস্যু করি তখনই আসলে সে লায়াবল হয়ে যায়। দ্যাটস ওয়াই লাইবিলিটি ভাউচারটা তখন আমরা ক্রিয়েট করি। অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রেও an issuing bank is irrevocably bound by an amendment as of the time it issues the amendment. ও যখন অ্যামেন্ডমেন্টটা ইস্যু করো তখনই সে বাউন্ড হয়ে যায়,
যে অ্যামেন্ডমেন্টের যে রেসপন্সিবিলিটি আছে সেটা সে শোল্ডার করার জন্য। A confirming bank may extend its confirmation to an amendment and will be irrevocably bound as of the time it advises the amendment. তাহলে ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের লাইবিলিটিটা ক্রিয়েট হয় বা শোল্ডারটা ক্রিয়েট হয় যখন সে অ্যামেন্ডমেন্টটা ইস্যু করে তখন। বাট কনফার্মিং ব্যাংকের ক্ষেত্রে যখন সে কনফার্মেশন দেয় তখন না। কারণ কনফার্মিং ব্যাংক কোনো একটা এলসি তে কনফার্মেশন দেয়, ধরেন এলসি $10,000 একটা এলসি, সেটাতে সে কনফার্ম করেছে। তারপরে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি বা সবার রিলেশনশিপের মাধ্যমে সে এলসিটার ভ্যালু বাড়লো $2,000। কনফার্মিং ব্যাংক এখন এই অ্যামেন্ডমেন্ট $2,000 কনফার্মেশন দিতে চাচ্ছে না, জোর করা যাবে না তাকে। যদি সে এই অ্যামেন্ডমেন্টটা, এই ভ্যালু ইনক্রিজটা সে কনফার্মেশন না দিতে চায় তাহলে একটা কেস, আর যদি দিতে চায় তখন একটা কেস। যদি সে দিতে চায় তাহলে বলছে a confirming bank may extend its confirmation to an amendment and will be irrevocably bound as of the time it advises the amendment। যখন সে ওই ওই অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করবে তখন সে বাউন্ড হবে ওই অ্যামেন্ডমেন্টটার কনফার্মেশনের জন্য, বিকজ সে রাজি। এবার ফার্দার আসি, এ কনফার্মিং ব্যাংক however choose to advise an amendment without extending it confirmation। সে যদি রাজি না হয় যে না ভাই আমি এই এডিশনাল ভ্যালুর জন্য কনফার্মেশন দিতে পারবো না, জোর করা যাবে না, এই অবস্থায় and so it must inform the issuing bank। সে তার কাছে এই অ্যামেন্ডমেন্ট আসলে সেই ইস্যুইং ব্যাংকে জানাবে, ভাই আমি তো এই এলসি $10,000 জন্য কনফার্মেশন দিয়েছি, বাট এখন এই অ্যামেন্ডমেন্টের কনফার্মেশনটা আমি দিতে পারবো না, সরি আমি অপারগ। বলতে পারে, তাকে জোর করা যাবে না। তাহলে এই যে কনফার্মিং ব্যাংক অপারগ অ্যামেন্ডমেন্টটা কনফার্মেশন দেওয়ার জন্য, সে এইটা জানাবে ইস্যুইং ব্যাংকে উইদাউট ডিলে, যত দ্রুত সম্ভব, অ্যান্ড ইনফর্ম দ্য বেনিফিশিয়ারি ইন ইটস অ্যাডভাইস, ওই দিকেও জানাবে। এবার মানে সে এলসিটা অ্যাডভাইস করাটা বাদ দিবে না, সে এবার অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করবে। অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করার মধ্যে ওই অ্যাডভাইসের মধ্যে বলে দিবে যে আমি এই অ্যামেন্ডমেন্টটা কনফার্ম করছি না, বাট যদিও আমি এর আগের এলসিটা, এটার মূল এলসি সেটাকে অ্যাডভাইস, সেটাকে কনফার্ম করেছি। তাহলে কনফার্মিং ব্যাংকের রোল হচ্ছে দুই রকম। সে অ্যামেন্ডমেন্টটা কনফার্ম করবে কি করবে না। যদি সে কনফার্ম করে, খুব সোজা কথা, যখন সে অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করবে তখনই তার কনফার্মেশনটা এনশিওর হয়ে যাবে। বাট যদি সে কনফার্মেশনটা না দিতে চায় তাহলে সে এইটা ইস্যুইং ব্যাংকে প্রথমে জানাবে যে আমি এটাকে কনফার্মেশন দিব না। ফার্দার সে যখন এলসির অ্যাডভাইসটা বা সুইফটটা সে যখন, কারণ তার কাছে তো রিকোয়েস্ট আসছে, আমরা জানি কনফার্মিং ব্যাংক হয়ে রিকোয়েস্টটা যায় যদি কনফার্মিং ব্যাংক থাকে, তার কাছে যেহেতু এলসি অ্যাডভাইজের রিকোয়েস্ট আসছে, মানে অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইজের রিকোয়েস্ট আসছে, তখন সে এই অ্যামেন্ডমেন্টটা উইদাউট এনি ইন্টিমেশন সে অ্যাডভাইস করবে এবং সে সুইফটের মধ্যে বলে দিবে যে এটা আমার আসলে উইদাউট কনফার্মেশন এই অ্যামেন্ডমেন্টটা আমি তোমার কাছে অ্যাডভাইস করেছি। দুই দিকেই জানাতে হবে। কারো কোনো কোয়েশ্চেন এই জায়গাটাতে? এখন সেম জিনিসটা আমার কনফার্ম করা লাগবে, হুম সেক্ষেত্রে আমি কি করবো? হুম এবার অ্যামেন্ডমেন্টাল কনফার্মেশনের দরকার। রাইট, অ্যামেন্ডমেন্টটা কনফার্মেশনের দরকার। আর আচ্ছা কাজ? জাকির ভাই, জি আমার একটা প্রশ্ন আছে। জি। আচ্ছা, যদি অ্যাডভাইজিং ব্যাংক অথবা কনফার্মিং ব্যাংক যদি অ্যাডভাইস না করে এবং সেটা যদি ইস্যুইং ব্যাংককে ইনফর্মও না করে, সেক্ষেত্রে কি সমস্যা বা করতে পারে কিনা এরকম? না, সে অ্যাডভাইস করবে না, ইস্যুইং ব্যাংকে জানাবে না, না এরকম সে করতে পারবে না। হ্যাঁ, এরকম করতে পারবে না, তবে এরকম কোনো নিয়ম নাই যে সে যদি এটা না, তখন তো আমরা ইন্টিমেটেড করি আমি আমার এন্ড থেকে, তখন এটাকে এক্সপার্টাইজ করতে হবে যে আহ, ওকে আবার ফার্দার সুইফট দিতে হবে, এলসিটা এখনো পাই নাই, তুমি এলসিটা অ্যাডভাইস করেছো কিনা। এটা প্রচুর পরিমাণ আমাদের বিভিন্ন কর্পোরেট কনভারসেশন এরকম হয়, তুমি অ্যাডভাইস করেছো কিনা, তুমি অ্যাডভাইস করেছো কিনা। আমরা আর্লি নোটিফিকেশন দেওয়া অথবা সুপারভিশন করা, মনিটর করার বাহিরে অন্য কোনো অব্লিগেশনসে তাকে আসলে আমরা ইনভলভ করতে পারবো না। তবে নর্মালি যেহেতু, কারণ সব ব্যাংক তো কমিউনিকেশনে নিজের মতো করে একটা প্ল্যান সেট করে এবং সবারই একটা রিপুটেশনাল ইস্যু আছে। ধরেন আপনার একটা এলসিতে আপনি নিজেই তো কি করেন, ধরেন আপনি একটা ডকুমেন্ট আসছে আপনার কাছে, অনেক জায়গায় এরকম হয় আমাদের, একটা ডকুমেন্ট আসছে
আপনি ডকুমেন্টটা চেক করার পরে আপনি ধরেন ডিসক্রিপেন্সি দেন না, বাট পেমেন্ট দেন না, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5টা ট্রেসার যখন আপনার ওই সেন্ডিং ব্যাংক থেকে আসে যে আমি এখন পেমেন্ট পাইনি, এখানে পেমেন্ট পাইনি, তখন কিন্তু আপনার ম্যানেজমেন্টের মধ্যে একটা টনক নয়, কি ব্যাপার, কি হয়েছে, পেমেন্ট দিচ্ছে না কেন, বা কি সমস্যা, ওদেরকে ফিডব্যাক জানাও। আদারওয়াইজ এটা তো ধরেন এসকেলেট হতে পারে, সিনিয়র সেন্ট্রাল ব্যাংকে কমপ্লেন চলে যেতে পারে। ওরা ওখান থেকে বলতে পারে যে আমরা একটা ডকুমেন্ট দিচ্ছি, ওরা পেমেন্ট দিচ্ছে না, কোনো ইন্টিমেশন দিচ্ছে না, এখন এটা আবার কিভাবে সলিউশন করবো, বা এটা কোনো প্রবলেম আছে কিনা আমরা তো বুঝতে পারছি না। সো সব ব্যাংকেরই, সব দেশেরই কিন্তু রেগুলেটরি অথরিটি আছে। জাস্ট এই রেগুলেটরি অথরিটি ব্যাংকের ইন্টারনাল রেপুটেশন, এই ইস্যুস গুলির কারণেই সাধারণত এই কমিউনিকেশন গুলি খুব সম্ভবত টু সাম এক্সটেন্ট একটা দুটো কেস ছাড়া হোল্ড থাকে না। পয়েন্ট সি, সিটা ইম্পর্টেন্ট, 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 মনোযোগ দিয়ে শুনতে হবে সিটা। The terms and conditions of the original credit or a credit incorporating previously accepted amendments will remain in force for the beneficiary until the beneficiary communicates its acceptance of the amendment to the bank that advised such amendment. কিছুই বুঝি নাই, বোঝার দরকার নেই, আমি সামারি করে বলে দিচ্ছি। মানে এটা আপনার রিডিং পড়ে এই লাইন থেকে কোনো জায়গায় মনে রেখে পরীক্ষার জন্য কোটেড আনকোটেড লাইন হিসেবে আসবে না। হ্যাঁ, সুতরাং এটা একদম বাই ফোর্স মনে রাখার দরকার নেই। যেটা কোট আনকোটেড লাইন মনে রাখতে হবে এটা আমি পড়ানোর সময় বলে দিব, যেটা কোট আনকোটেড লাইন আসতে পারে এটা পড়বেন। যেমন আর্টিকেল 2, আর্টিকেল 3-তে আমরা কয়েকটা লাইন বলেছি যে এটা কোট আনকোট লাইন আসে পরীক্ষা। The beneficiary should give notification of acceptance of rejection of an amendment. If the beneficiary fails to give such notification, a presentation that complies with the credit and to any not yet accepted amendment will be deemed to be the notification of acceptance by the beneficiary of such amendments as of the moment the credit will be amended. C number, কোনো মানে লাইন আপনার এই আর্টিকেল থেকে পড়ার দরকার নাই, শুধুমাত্র আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, তাহলেই সি এর সামারিটা আমার মাথায় থাকবে। আমরা বলেছি অ্যামেন্ডমেন্ট করতে গেলে ধরেন কনফার্মেন্সি, না প্রথম কনফার্মেন্সি ওয়ার্ডটা বাদ দিয়ে দিচ্ছি, অ্যামেন্ডমেন্ট করতে গেলে একটা এলসি, দুইটা পার্টির অ্যাকসেপ্টেন্সের ইস্যু থাকে, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। এখন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট মনে করলো যে আমি এলসিটা অ্যাডভাইস করলাম, একটা অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট পাঠালাম, বাট বেনিফিশিয়ারি এই অ্যামেন্ডমেন্টটাতে রাজি আছে কিনা এটা কিন্তু আমি অ্যাপ্লিকেন্টের চিঠির মাধ্যমে বুঝতে পারি না, প্রথম কথা। কনফার্ম এলসি না, সুতরাং কনফার্মিং ব্যাংকের রোলটা বাদ দিলাম, শুধু একটা নর্মাল এলসি। কাস্টমার আমার কাছে এলসির একটা এলসি করেছে, তারপরে একটা অ্যামেন্ডমেন্টের কপি নিয়ে আসছে, অ্যামেন্ডমেন্টের কপি নিয়ে এসে বললো যে ভাই এটা একটু অ্যামেন্ডমেন্ট করে দেন। আমি অ্যামেন্ডমেন্ট করে সুইফটটা পাঠালাম বেনিফিশিয়ারির কাছে। বেনিফিশিয়ারি এই অ্যামেন্ডমেন্টটাতে রাজি আছে কিনা এটা কিন্তু আমি নর্মালি যখন আমি অ্যামেন্ডমেন্টটা করি সেই সম্পর্কে বুঝতে পারি না। তাহলে এটা বুঝার জন্য বুঝতে পারবো যদি বেনিফিশিয়ারি আমাকে কোনো ফিডব্যাক জানায়। এখন বেনিফিশিয়ারি এই অ্যামেন্ডমেন্টটায় রাজি আছে কিনা এটা সে তিনটা ওয়েতে ফিডব্যাক জানাতে পারে। নাম্বার ওয়ান, সে যে ব্যাংক থেকে অ্যামেন্ডমেন্টটা পেয়েছে সেই ব্যাংকের মাধ্যমে একটা নোটিশ অফ অ্যাকসেপ্টেন্স পাঠাতে পারে, যেটাকে বলে নোটিশ অফ অ্যাকসেপ্টেন্স। সে পাঠাতে পারে যে এত তারিখে আমি একটা অ্যামেন্ডমেন্ট রিসিভ করেছি, আমি এই অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করছি, হতে পারে। সে একটা নোটিশ অফ রিজেকশন পাঠাতে পারে সেম একই ব্যাংকের মাধ্যমে। আমরা আগের আর্টিকেলে যেটা পড়েছি এখানেও একই রকম, যেই ওয়েতে যে সুইফট যাবে সেই ওয়েতে রিটার্ন সুইফট আসতে হবে। তাহলে যে ব্যাংক থেকে সে অ্যামেন্ডমেন্টটা পেয়েছে সেই ব্যাংকের মাধ্যমে সে জানাতে পারে যে এই যে অ্যামেন্ডমেন্টের কথাটা বলছেন আমি এটা রিজেক্ট করছি। দুইটা। 3 নম্বর আরেকটা ইস্যু আছে, এই যে নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স দেওয়া, নোটিফিকেশন অফ রিজেকশন দেওয়া, এই ব্যাপারটায় কখনো বেনিফিশিয়ারিকে জোর করা যাবে না, ভাই এই দুইটার একটা তুমি আমাকে দিতেই হবে, বলা যাবে না।
3 নম্বর আরেকটা অপশন আছে, বেনিফিশিয়ারি যদি নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অথবা নোটিফিকেশন অফ রিজেকশন কিছুই না দেয়, নীরব থাকে, তাহলে সে ডকুমেন্ট সাবমিট পর্যন্ত আমার ওয়েট করতে হবে সে অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্ট করেছি কি করেনি এটা বোঝার জন্য। তাহলে 3টা কেসের উপর বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন যে বেনিফিশিয়ারি অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করেছে কি করেনি। প্রথম 2টা সোজা ছিল, যদি নোটিশ অফ অ্যাকসেপ্টেন্স পেয়ে যেতাম তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না, সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা আমি বুঝতে পারবো। নোটিশ অফ রিজেকশন পেলেও আমি বুঝে নিতে পারবো যে সে আসলে এটা অ্যাকসেপ্ট করেছে বা রিজেক্ট করেছে, বাদ। বাট বেনিফিশিয়ারি ডকুমেন্ট সাবমিট পর্যন্ত আমার ওয়েট করতে হবে, এবং অতটুকু পর্যন্ত ওয়েট করে আমার বুঝতে হবে সে অ্যামেন্ডমেন্টটা করেছে, রাজি হয়েছে কিনা। ইটস গানা বি ক্রিটিক্যাল জোন ফর ইউ। এই জায়গাটা বোঝাটা হচ্ছে আপনার জন্য একটা ট্রিকি পয়েন্ট, এবং আর্টিকেল 10-এর সবচেয়ে কমপ্লেক্স ইস্যুস। তাহলে এই ইস্যুসটা মানে সিতে এই 3টা কথাই বলা আছে, অ্যাকসেপ্টেন্স অফ নোটিস অফ অ্যাকসেপ্টেন্সের কথা, নোটিস অফ রিজেকশনের কথা, আর বেনিফিশিয়ারি ডকুমেন্ট সাবমিশনের কথা। আমরা সিটাকে একটু এক্সপ্লেন করবো একটা কেস স্টাডি দিয়ে। মনোযোগ দিবেন সবাই, সবাই মনোযোগ। অ্যামেন্ডমেন্ট ইন্টিমেশন বাই বেনিফিশিয়ারি 3টা ওয়েতে দিতে পারে, অ্যাকসেপ্টেন্স দিতে পারে, রিজেকশন দিতে পারে, যেটাকে আমরা নোটিস অফ অ্যাকসেপ্টেন্স বলতে পারি, নোটিস অফ রিজেকশন দিতে পারে, অথবা ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমেও সে অ্যামেন্ডমেন্ট ইন্টিমেশনটা সাবমিট করতে পারে। অ্যাকসেপ্টেন্স রিজেকশন সে দিবে কি দিবে না এটার জন্য তাকে প্রেশার দেওয়া যাবে না। সো ধরেন এটা দিল না, তাহলে আমি ডকুমেন্ট সাবমিশনের উপর ডিপেন্ড করে বুঝবো সে এলসিটা অ্যামেন্ডমেন্টটা মেনে নিয়েছি কি নেয়নি। মিন হোয়াইল আমরা একটা কথা একটু জেনে রাখি, এটা আমার এখানে একটু হেল্প করবে। জাস্ট পরের লাইন, এই যে এটা কোনো একটা ইটা আমি পড়ছি, ইটা আমার সেটার সাথে অ্যালাইন আছে সেজন্য আমি এটা পড়ছি। কোনো একটা এলসি অ্যামেন্ডমেন্ট পার্শিয়াল অ্যামেন্ডমেন্ট কখনো হয় না। মানে আমি যদি একটা এলসির অ্যামেন্ডমেন্টে যদি 3টা ক্লজের কথা বলি, যে 3টা পয়েন্ট অ্যামেন্ডমেন্ট হবে, তাহলে সেই 3টা পয়েন্টই অ্যামেন্ডমেন্ট হতে হবে। এটা একটা পয়েন্ট হবে আর বাকি 2টা পয়েন্ট হবে না, এরকম কিন্তু হবে না। যা অ্যামেন্ড, যদি একটা পয়েন্ট মানে 3টা পয়েন্টই মানতে হবে, যদি না মানি কোনো পয়েন্টই মানতে হবে। এটা বলা হয়েছে পয়েন্ট নাম্বার ইতে। এটার একটা এক্সপ্লেনেশন আমি দিয়েছি। অ্যাপ্লিকেন্ট সাবমিট অ্যান অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন টু ইস্যুইং ব্যাংক অ্যাজ স্টেটেড বিলো। একটা অ্যামেন্ডমেন্টের রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটার মধ্যে 3টা কথা বলা আছে। প্রথম কথা বলা আছে যে শিপমেন্ট ডেট উইল বি এক্সটেন্ডেড অ্যাজ 10 তারিখ থেকে, এটা আসলে 3 হবে, হ্যাঁ, 10 তারিখ 10ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পার্শিয়াল শিপমেন্ট ইজ অ্যালাউড, 2 নম্বর অ্যামেন্ডমেন্টেড ক্লজ। 3 নম্বর হচ্ছে এলসি ভ্যালু উইল বি ইনক্রিজড ফ্রম 10,000 টু 12,000। তাহলে 3টা পয়েন্টকে আমি অ্যামেন্ড করার কথা বলেছি কোন একটা এলসিতে। তাহলে বেনিফিশিয়ারি যদি রাজি হয় 3টা পয়েন্টে রাজি হবে, সে বলতে পারবে না আমি 3 নম্বর পয়েন্টে রাজি, 1 আর 2 নম্বর পয়েন্টে রাজি না, সেটা বলতে পারবে না। এটাই বলা হচ্ছে ইতে। দেখেন আমরা এখানে লিখছি বেনিফিশিয়ারি মে অ্যাকসেপ্ট অল পয়েন্টস, মে মাস্ট না, কারণ বেনিফিশিয়ারিকে জোর করতে পারবে না। বেনিফিশিয়ারি মে অ্যাকসেপ্ট অল পয়েন্টস, আদারওয়াইজ নট এনি সিঙ্গেল অর ডাবল পয়েন্ট। একটা বা 2টা পয়েন্ট সে নিতে পারবে না, রাজি হতে পারবে না, সে সকল পয়েন্ট নিতে রাজি হবে, না হলে কোনোটাতে রাজি হবে। ওকে, আমরা আমাদের এই কেস স্টাডিতে চলে আসি। আমার নাম্বার পয়েন্টও শেষ। কেস স্টাডিটা হচ্ছে এরকম, আমাদের তো প্রবলেম হচ্ছে নোটিস অফ অ্যাকসেপ্টেন্স নোটিস অফ রিজেকশনটা দেয় নাই, দিলে আমার সব প্রবলেম শেষ। তাহলে ডকুমেন্ট সাবমিট পর্যন্ত ওয়েট করতে হবে না, আগে আমি ইন্টিমেটেড যে ও আসলে অ্যামেন্ডমেন্টে রাজি আছে কিনা নাই। বাট সে অ্যাকসেপ্টেন্স বা রিজেকশন কোনোটাই দেয় নাই। 3 নম্বর পয়েন্টের মতো বলা হচ্ছে ডকুমেন্ট সাবমিশনের উপর ডিপেন্ড করবে যে সে আসলে এই অ্যাকসেপ্টেন্সটা রাজি আছে, এই অ্যামেন্ডমেন্টে রাজি আছে কি নাই। একটা এক্সাম্পল আমরা একটু পড়ি। এলসি ওপেন করার সময় কন্ডিশন ছিল ডকুমেন্ট ভ্যালু $15,000, শিপমেন্ট ডেট হচ্ছে 10/2/2025, এক্সপায়ারি ডেট হচ্ছে 25/2/2025, পার্শিয়াল শিপমেন্ট নট অ্যালাউড। এটা হচ্ছে আমার এলসির কন্ডিশন। তাহলে আবার বলি, ডকুমেন্ট ভ্যালু হচ্ছে 15,000, শিপমেন্ট ডেট হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025, এক্সপায়ারি ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025,
পার্শিয়াল শিপমেন্ট নট অ্যালাউড। পার্শিয়াল শিপমেন্ট মানে হচ্ছে ডকুমেন্টটা আমার একবারই সাবমিট করতে হবে, এটা দুইবার বা তিনবারে সাবমিট করতে হবে, সিঙ্গেল এক শটে ডকুমেন্ট সাবমিট করতে হবে, মানে এক শটে শিপমেন্ট করতে হবে, দুই বা তিনবারে শিপমেন্ট করা যাবে না। এবার এই এলসিটার একটা অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট আসছে আমার কাছে। রিকোয়েস্ট বলা হচ্ছে এলসি ভ্যালু উইল বি ইনক্রিজড ইউএসডি 5,000। আগে ছিল 15,000, এখন 5,000 বেড়ে 20,000 হবে। অ্যান্ড নাও টোটাল ভ্যালু ইউএসডি 20,000। ওকে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন রিকোয়েস্ট করেছে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড, মানে ভেঙে ভেঙে সে শিপমেন্ট করতে পারবে। এই অ্যামেন্ডমেন্টটা আমরা অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট ইস্যুইং ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি। বেনিফিশিয়ারি স্যার আমাদেরকে কোনো নোটিশ অফ অ্যাকসেপ্টেন্স, নোটিশ অফ রিজেকশন কিছুই দেয়নি। তাহলে এই অবস্থায় এই অ্যামেন্ডমেন্টটা বেনিফিশিয়ারি রাজি আছে কিনা সেটা আমরা ডকুমেন্ট সাবমিশনের উপর ডিপেন্ড করে বুঝতে পারবো। এবার ডকুমেন্ট সাবমিশনের মধ্যে আমরা যাচ্ছি। আমরা এখানে অবশ্য লিখে রেখেছি যে দেখেন, বেনিফিশিয়ারি হ্যাভ নট সেন্ট এনি অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন নোটিস টু ইস্যুইং ব্যাংক। তাহলে ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে আমরা এখানে বুঝতে হবে। ডকুমেন্ট সাবমিশনের জায়গায় আমি গেলাম কেস 1, খেয়াল করবেন কিন্তু কথাটা। বেনিফিশিয়ারি সাবমিটেড ডকুমেন্ট ভ্যালু 15,000 অন 25/2/2025। 25/2 হচ্ছে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটের দিন সে $15,000 ডকুমেন্ট সাবমিট করেছে। প্রথম কথা, যেহেতু এক্সপায়ারি ডেটে সে ডকুমেন্ট সাবমিট করেছে, তারপরে ডকুমেন্ট সাবমিট করার তার আর কোনো সুযোগ নাই। সে ডকুমেন্ট সাবমিট করেছে $15,000। তাহলে বলেন তো সে অ্যামেন্ডমেন্টটা কি এখানে মেনে নিয়েছিল? না, না। মেনে নেয়নি। ওকে, কেস 2, বেনিফিশিয়ারি সাবমিটেড ডকুমেন্ট ভ্যালু 15,000 অন 20/2/2025। এটা খুব ইম্পর্টেন্ট। এক্সপায়ারি ডেট হচ্ছে 25/2, সে ডকুমেন্ট সাবমিট করেছে 20/2/2025-এ $15,000। এখন বলেন এইটা দিয়ে কি আমি বুঝতে পারি যে সে অ্যামেন্ডমেন্টটাকে মেনে নিয়েছে কিনা? নেয়নি। না, না, বোঝা মেনে যাচ্ছে, নেয়নি। বোঝা যাবে এখনো না। সুযোগ আছে মেনে নেওয়ার। নেয়নি, বোঝা যাবে না। বোঝা যাবে না পক্ষে কারা আছেন, বা নেয়নি বোঝা যাবে না পক্ষে কারা আছেন? কি? এটা তো এক্সপায়ারি ডেট এর পরে যদি, মানে এক্সপায়ারি ডেটের ভিতরে সে আবার যদি কোনো কিছু সাবমিশন করে, তখন বোঝা যাবে যে মেনে নিছে না না মেনে নিছে। এই পর্যন্ত বোঝা যাচ্ছে না মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে। ভেরি গুড, এক্সিলেন্ট কনসেপ্ট, একদম 100% রাইট অ্যান্সার। 20 তারিখে সে $15,000 ডকুমেন্ট সাবমিট করেছে। এটা কিন্তু পরীক্ষায় আপনাদের ওই যে 61 থেকে 70-এর যে এমসিকিউ, এই কেস স্টাডির একটা এমসিকিউ থাকে কিন্তু ওখানে। হ্যাঁ, সেজন্য এই প্রশ্নটা আমি একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। 20 তারিখে সে $15,000 ডকুমেন্ট সাবমিট করেছেন। হি হ্যাজ অ্যান অপশন, কারণ আরো 5 দিন সময় আছে। এমন হতে পারে তো সেই 5 দিনে আরো $3,000 বা $5,000 ডকুমেন্ট সাবমিট করলো। তাহলে এই 20 তারিখের এই $15,000 ডকুমেন্টের উপর বেস করে আপনি বুঝতে পারবেন না সে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড করেছে কি করেনি। তবে হ্যাঁ, আরেকটা বুঝতে পারেন, সে এই 20 তারিখে ডকুমেন্ট সাবমিট করে যদি সে বলে দেয় যে এই এলসির আর কোনো ডকুমেন্ট আমাদের হাতে অবশিষ্ট নাই, এই এলসির ডকুমেন্টেশন এখানে কমপ্লিট হবে, তাহলে আপনি বুঝতে পারবেন দো দ্যাট ইজ নট এক্সপায়ারি ডেট। আপনি বুঝতে পারবেন কি কোন, বিকজ সে ইন্টিমেটেড করে দিয়েছে এখন। কেস 3, বেনিফিশিয়ারি সাবমিটেড ডকুমেন্ট ভ্যালু 17,000 অন 20/2/2025। এটা দেখেই তো আমি বুঝতে পারছি যে সেই ব্যাটা তো ওই যে 15,000-এর পরে 5,000-এর মধ্যে $2,000 ডকুমেন্ট দিয়েছে, 17,000। তার মানে সে অ্যামেন্ডমেন্টটা রাজি আছে, রাজি হয়েছে, মানে সে অ্যামেন্ডমেন্টটা একসেপ্ট করেছে, ভ্যালুটা যেহেতু বাড়িয়েছে। এখন আমাকে বলেন এই ভ্যালুটা বাড়ানোর মানে এই 17,000 সে 20 তারিখে ডকুমেন্ট সাবমিট করেছে, তারপরে আবার দেখেন এটা কি পসিবল কিনা আমি লিখে দিচ্ছি। ইট মে পসিবল টু সেন্ড নিউ ডকুমেন্ট ভ্যালু ইউএসডি 3,000 টিল 25/2/2025। পসিবল, পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউ। রাইট, এই জন্য কারণ আমার অ্যামেন্ডমেন্টের দুইটা পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে $5,000 বাড়ানো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড কিনা। যেহেতু সে প্রথমবারেই ভ্যালুটাকে অ্যামেন্ডটার অ্যাকসেপ্টেন্স দিয়েছে, তার মানে সে পার্শিয়াল শিপমেন্টটাকে অ্যালাউ করেছে। সো আমি এক্সপায়ারি ডেট পর্যন্ত ওয়েট করতে হবে যে সে আসলে ফার্দার কোনো ডকুমেন্ট পাঠায় কি না পাঠায়, এইটা জাজমেন্ট করার জন্য।
কেস স্টাডি কি সবাই ক্লিয়ার? পয়েন্টটা সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। জি, ক্লিয়ার। তাহলে এই সাবমিশন অফ ডকুমেন্টের মাধ্যমে অ্যামেন্ড হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য কিন্তু আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে, পুরো জায়গাটা অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালিটিক্যাল পার্টটা জাজমেন্ট করার জন্য 61 থেকে 70-এ কিন্তু এই টাইপের একটা কেস স্টাডি দিয়ে একটা প্রশ্ন থাকে। ওকে, আমরা ইটা শেষ করেছি, পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স ইজ নট অ্যালাউড আমরা জানি। এবার আমরা ডি তে আসি। A bank that advises an amendment should inform the bank from which it received the amendment of any notification or acceptance or rejection. যদি বেনিফিশিয়ারির করুণা হয় যে না আমি খুব ভালো বেনিফিশিয়ারি, আমি অ্যাপ্লিকেন্টকে ইন্টিমেট করে দিব, ওই ব্যাংকে জানিয়ে দিব আমি অ্যামাউন্টে রাজি আছি, তাহলে যেই ব্যাংক থেকে সে ওই অ্যামেন্ডমেন্টটা পেয়েছে সেই ব্যাংকের মাধ্যমেই সে নোটিশ অফ অ্যাকসেপ্টেন্স অথবা নোটিশ অফ রিজেকশনটা জানিয়ে দিবে, অন্য কোনো ব্যাংকের মাধ্যমে জানালে হবে না। Simple point. F, last point. A provision in an amendment to the effect that the amendment shall enter into force unless rejected by the beneficiary within a certain time shall be disregarded. কঠিন লাইন কিন্তু সোজা পড়া হচ্ছে। এই যে নোটিস অফ রিজেকশন দেওয়া, নোটিস অফ অ্যাকসেপ্টেন্স দেওয়া, ডকুমেন্ট অ্যামেন্ডমেন্টে রাজি আছে কিনা, এই ইন্টিমেশন দেওয়ার জন্য বেনিফিশিয়ারিকে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এটা পুরোটাই তার ডিসক্রিশনারি পাওয়ার। এজন্য বলা হচ্ছে নোটিস অফ অ্যাকসেপ্টেন্স দেওয়া, নোটিস অফ রিজেকশন দেওয়া, ইন্টিমেটেড করার ব্যাপারে বেনিফিশিয়ারিকে এক্সাইটেড করা বা ফোর্স করাটাকে ডিসরিগার্ড করার কথা বলা হয়েছে, মানে এটাকে কখনো সম্মত করা যাবে না বা এটাতে এগ্রি হওয়া যাবে না। তার মতো করে সে নোটিস অফ অ্যাকসেপ্টেন্স, নোটিস অফ রিজেকশন দিলে দিতে পারে, নাহলে নোটিস অফ অ্যাকসেপ্টেন্স দিবে, অথবা ডকুমেন্ট সাবমিশনের সময় সে বুঝাবে যে আমি এই অ্যামেন্ডমেন্টে রাজি আছি কি না নাই। তার মানে বেনিফিশিয়ারিকে এখানে প্রচুর পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে। কেউ কি বলতে পারবেন যে এই এত পাওয়ার কেন তাকে এই জায়গাটাতে দেওয়া হয়েছে? যে আমি একটু বলি, জি। সেটা হলো যে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে বা এলসি ইস্যু করার পরে বাদ বাকি কাজ তো বেনিফিশিয়ারির, কারণ সেই মাল রেডি করবে, সেই ডকুমেন্ট প্রসেস করবে, এজন্য তো তাকে আসলে এই পাওয়ার গুলো দেওয়া হয়েছে। এক্সিলেন্ট, ফুল ফুল অ্যান্সার কমপ্লিট। ডকুমেন্ট রেডি করবে ও, মাল রেডি করবে ও, এখন ও চিন্তা করছে যে এই র ম্যাটেরিয়ালস থেকে মালটা রেডি করবো, মেইন প্রোডাক্টটা রেডি করবো, ধরেন ব্রোকেন গ্লাস, গ্লাস বানাবে সে, মানে অথবা কোন একটা র ম্যাটেরিয়ালস দিয়ে সে তেল বানাবে, পাম অয়েল দিয়ে তেল বানাবে, সেই তেলটা এক্সপোর্ট করবে। এখন এই র ম্যাটেরিয়ালস ইউজের পরে তেল কি আসলে কতটুকু হয়, একটু বেড়ে যায় কিনা, এটা আসলে সে আগে অনেক সময় নাও বলতে পারে। একদম ফাইনাল তার যখন গুডস রেডি হবে দেন সে বুঝতে পারবে যে আমার আসলে এত ডলারের গুডস আমি অ্যাভেলেবেল করতে পেরেছি। এবং এই জন্যই বেনিফিশিয়ারিকে এই জায়গাটাতে কখনো ফোর্স করা যাবে না, কারণ সে যেহেতু আলটিমেট গুডস রেডি করে, গুডস রেডি, ফিনিশড গুডস রেডি হওয়ার পরে সে বুঝতে পারে তার প্রাইসিংটা কত হচ্ছে, কি হচ্ছে, কত পরিমাণ দিতে পারছে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে বেনিফিশিয়ারিকে এতখানি ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়। আমার মনে হয় খুব সহজে আমরা মনে হয় আর্টিকেল 10টা শেষ করেছি। সবাই বুঝতে পেরেছেন তো? অনেক কঠিন কিন্তু, মানে অনেক জায়গায় অনেকে অনেক প্যাচায় প্যাচায় এলোমেলো করে ফেলে, আমরা মনে হয় একটু সোজা করে গিয়েছি। আমি আমি জানি না আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, বাট আসলে আর্টিকেলটা এরকমই, মানে আসলে এ তো সোজা, আমরা হয়তো বলার সময় এটাকে পেঁচিয়ে একদম অন্য জায়গায় নিয়ে টিয়ে এলোমেলো করে ফেলি। সবাইকে ক্লিয়ার? 10? জাকির ভাই, আমার একটা বিষয় একটু জানার আছে। জি। সেটা হলো যে এলসি পাওয়ার পরে, হুম। অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংক এলসি অ্যাডভাইস করছে, হুম। এরপরে সে অ্যামেন্ডমেন্ট আর অ্যাডভাইস করতে চাচ্ছে না, হুম। সেই মুহূর্তে কি করণীয়? অন্য কোনো ব্যাংকের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস করা যায় কিনা? যদি কোনো কারণে কোনো ব্যাংক এমন অপারগতা প্রকাশ করে যে আমি এই অ্যামেন্ডমেন্টটা অ্যাডভাইস করতে পারবো না, আমার রিজিওনাল স্ট্রাকচার আছে, এটা এরকম কেস কিন্তু আপনার ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় হয়েছিল, অনেকগুলি এলসির ক্ষেত্রে অনেক অনেক ব্যাংকে এরকম প্রবলেম ফেস করেছিল।
মানে কেউ রিস্ক নিতে চাচ্ছিল না শুরুর দিকে, পরে না আন্ডারলাইন বিভিন্ন ট্রানজেকশনের মাধ্যমে এগুলি সলভ হয়েছে, বাট শুরুর দিকে অনেকে প্রবলেমটা ফেস করেছিল। তো এইটার নর্মাল নিয়ম হচ্ছে এলসি টার্মস এন্ড কন্ডিশনস কোনো কিছুই তো আটকাবে না, হ্যাঁ, স্বাভাবিকভাবেই। তো যদি কোনো ব্যাংক রিলেভেন্ট জাস্টিফিকেশন দিয়ে এক্সপ্লেন করতে পারে যে আমি আসলে এই কারণে, এটার কারণে, এটার কারণে, ধরেন আপনি যদি জাস্ট আপনার উদাসীনতার কারণে এটা না করতে চান, তাহলে কিন্তু আমি তার নামে কমপ্লেন করতে পারবো আইসিসি তে অথবা হায়ার অথরিটি, সুপারভাইজারি অথরিটির কাছে। বাট যদি ভ্যালিড রিজন থাকে, তাহলে আপনি চাইলে অন্য ব্যাংকের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্টটা পাঠাতে পারবেন, তবে সেটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে যে আমরা আসলে এই এলসি, এই কন্ডিশন, এই জায়গা থেকে এই কারণে এলসির অ্যামেন্ডমেন্ট এখন তোমার মাধ্যমে পাঠাচ্ছি, তুমি এই এলসির সাথে ট্যাগ করে এই অ্যামেন্ডমেন্টটাকে অ্যালাইন করে রাখবা, তুমি এলসিটা বেনিফিশিয়ারিকে দেওয়ার পরে আমাকে একটু ইন্টিমেট করবা, বেনিফিশিয়ারি এটা পাওয়ার পরে বেনিফিশিয়ারির ফিডব্যাকটা আমাকে জানাবা। মানে আপনি জাস্ট আপনার অন্য একটা ফাইলকে এটার সাথে অ্যালাইন করার জন্য যত ধরনের স্টেপ নেওয়ার তত ধরনের স্টেপ নিতে পারবেন। বাট এটা কিন্তু এক্সেপশনাল কেসে, মানে নর্মাল কেসে এরকম কিন্তু হয় না যে এলসি অ্যাডভাইস করে, কারণ স্টিল যেহেতু কন্ডিশন দেওয়া আছে যে আপনার যেহেতু কন্ডিশন দেওয়া আছে যে আপনার এলসি অ্যাডভাইস করা হয়েছে, এবং এই এলসির অ্যাডভাইসের ইস্যুতে আপনার কোনো ধরনের আপনার সাথে আরএমএ নাই, তারপরেও কিন্তু আপনি এলসিটা, তারপরে অ্যামেন্ডমেন্ট কোনো অ্যাডভাইজিং রিলেটেড ইস্যু থাকলেও সেই ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন, এরকম যেহেতু অথরিটি আছে। সো কোনো ব্যাংক সাধারণত না করার প্রশ্ন উঠে না, বা করার প্রশ্নটা খুব রেয়ার উঠে যদি না কোনো স্যাংশন বা অন্য কোনো ইস্যুস ক্রিয়েট না হয়। ধরেন এমন হলো, খুব সহজে এমন হতে পারে যে উম, আমরা এলসি ওপেন হয়েছে, এলসিটা অ্যাডভাইস করেছি, অ্যামেন্ডমেন্টটা দিয়েছি, যে বেনিফিশিয়ারি নামে সেই বেনিফিশিয়ারি স্যাংশন লিস্টেড লিস্টেড হলো, তখন সে অ্যামেন্ডমেন্টটা দেওয়ার ক্ষেত্রে সে ব্যাংক বললো যে না, আমি এলসিটা, এই অ্যামেন্ডমেন্টটা এখন আর অ্যাডভাইস করবো না। করতে পারে, কারণ আমার এলসি কিন্তু বলে আছে যদি কেউ না করতে চায় সে জানাবে, জানানোর পরে ওই ব্যাংক অন্য কোনো মাধ্যমে সেটা যদি পাঠায়, ইটস ভ্যালিড, নো নো প্রবলেম, আপনাকে এটা ওপেন করা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম হচ্ছে যে ওই ব্যাংকের মাধ্যমে অ্যাডভাইসটা পাঠানো বা অ্যামেন্ডমেন্টটা পাঠানো। জাকির ভাই, জি। আমরা একটা এলসি ওপেন করছিলাম, সেই এলসিটার ভ্যালু ছিল 5,000 সামথিং। হুম। এক্সপোর্টার পরবর্তীতে সে ডবল ডলারের মাল পাঠায় উইদাউট অ্যামেন্ডমেন্টে, ইম্পোর্টারের কোনো রিকোয়েস্টও ছিল না, কিন্তু ডকুমেন্ট আমার হাতে আসছে ডবল ডলার, মানে 10,000-এর বেশি। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে, যদি আপনি নর্মাল ওয়েতে, যদি একদম নর্মাল সেন্স থেকে বলেন, আমরা এইটা পড়বো আর্টিকেল নাম্বার 18-তে গিয়ে, আমরা এটা পড়বো আর্টিকেল নাম্বার 18-তে গিয়ে। আমরা পড়বো আর্টিকেল নাম্বার 18 থেকে। প্রথম হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম হচ্ছে এই ডকুমেন্ট আপনি ফেরত পাঠাবেন, এক, এটা হচ্ছে মানে লিগ্যাল নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে ডকুমেন্ট যেহেতু সে পাঠিয়ে দিচ্ছে, অ্যাপ্লিক্যান্টকে আপনি কনফার্ম করবেন এটা যে পাঠিয়েছে এত, এখন তুমি এটা অ্যামেন্ডমেন্ট করতে পারবা কিনা, কারণ আমার শিপমেন্ট ডেট, এক্সপায়ারি ডেট কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয় না, ভ্যালুটা ইনক্রিজ করে অ্যামেন্ডমেন্ট করবা কিনা। যদি সে সেটাতে রাজি হয় তাহলে অ্যামেন্ডমেন্ট করে এটার একটা সলভ হতে পারে। 3 নম্বর ইস্যু হচ্ছে, আমরা অ্যাজ পার আর্টিকেল 18 কোনো একটা ডকুমেন্ট যদি কমার্শিয়াল ইনভয়েস, এলসি ভ্যালুর চেয়ে বেশি ভ্যালুর কোনো ডকুমেন্ট আমার কাছে সাবমিট হয়, আমি সেই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারবো, বাট আমি পেমেন্ট দিব $5,000। এখন এই ব্যাপারে আমি বেনিফিশিয়ারিকে আগে ইন্টিমেট করব যে তোমার ডকুমেন্ট আমি এত ডলারে পেয়েছি, বাট অ্যাজ পার ইউসিপি 600 আর্টিকেল 18 আমি এটা $5,000 পর্যন্ত পেমেন্ট দিতে পারবো, কারণ আমার এখানে লিমিট লাইন, আমার আন্ডারটেকিং 5,000 পর্যন্ত। এখন $5,000 ডকুমেন্টের পেমেন্ট দিলে তোমার জন্য এটা সাফিসিয়েন্ট হবে কিনা, কারণ তুমি আমি যখন ডকুমেন্ট এটা এনক্রোজ করে দিব, আমি কিন্তু কাস্টমারকে $10,000-ই দিব, হ্যাঁ, তো আপনাকে দিব $5,000। তুমি আমাকে জানাও আমি এখন ফার্দার করণীয় কি। তারপরে বেনিফিশিয়ারি বা ওই নমিনেটেড ব্যাংকের মাধ্যমে আপনার কাছে যেই ইন্টিমেশনটা আসবে, সেই ইন্টিমেশন অনুযায়ী আপনি ডকুমেন্ট হ্যান্ডেল করবেন। মানে কথা হচ্ছে, আপনি ডকুমেন্টটা সরাসরি রিজেক্ট করার, মানে অ্যাজ পার ইউসিপি রিজেক্ট না করলেও পারে। 3টা ওয়ে আছে, একটা হচ্ছে যদি মনে করেন যে আপনি রিস্ক নেবেন না, ডকুমেন্ট সেন্ড করে দিবেন।
যদি মনে করেন যে অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্লিকেন্ট অ্যামেন্ড করে ডকুমেন্ট ভ্যালু বাড়িয়ে যদি ওরা প্রসেস করতে পারে, দেন এটা সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ কাস্টমার্স লিমিটস অ্যান্ড আদার থিংস। কাস্টমারের যদি লিমিট না থাকে, ডেফিনেটলি ওই ডকুমেন্ট আপনি রাখবেনই না। আর 3 নম্বর হতে পারে যে এরকম যে তুমি $10,000 ডকুমেন্ট দিয়েছো, বা আমি তোমাকে $5,000 পেমেন্ট দিব, বাকি অংশটুকু তুমি হয়তো ডিসকাউন্টিং বা এটার জন্য দিয়েছো, যেভাবে হোক তুমি এটা জাস্টিফাইড করো, দেন আই উইল প্রসিড দ্য ডকুমেন্টেশন অ্যান্ড আদার থিংস। এই তিনটার যে কোনো একটা অপশন আপনার সিলেক্ট করতে হবে। ভাইয়া, হুম। ইস্যুইং থ্যাংক ব্যাংক ইউ। হিসেবে যদি এরকম হয় যে আমার $30,000 এলসি ছিল, লাইক আমার 50,000 কেজি মাল আসবে, হুম। আমার কাছে যখন ডকুমেন্টস আসলো আমি দেখলাম যে এখানে 1.5 লাখ কেজি মাল আসছে, হুম। প্যাকিং লিস্টে 1.5 লাখ কেজি, ভ্যালু এক, বাট হিউজ পরিমাণ মাল বেশি চলে আসছে, ওরা দুজন নেগোসিয়েশন করে নিয়ে আসছে, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক হিসেবে আমার রেসপন্সিবিলিটি কি? প্রথমত আমরা ডকুমেন্টটা তো রিজেক্ট করব, মানে আমরা এই ডকুমেন্টটা, ইনভয়েস ভ্যালুটা সেম রেখেছে। ইনভয়েস ভ্যালু সেম, বাট আমি দেখতেছি যে মাল 3 টাইমস আসছে। 3 টাইমস। গুড। ইউনিট হ্যাঁ, প্রাইসটা কম 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 হয়েছে। ইউনিট প্রাইস কমাইছে। আচ্ছা, এটা তো এটা তো ডিসক্রিপেন্ট, এই ডকুমেন্টটা তো পেমেন্ট আপনি দিতেই পারবেন না। হ্যাঁ, এটা তো আপনি প্রাইস ভেরিফিকেশনই তো আপনার এটা, মানে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর কেসে পড়ে তো এটা কখনোই এই ডকুমেন্ট আপনি প্রসিড করবেন না, মানে স্ট্রেট ফরওয়ার্ড প্রসিডই করা যাবে না এই ডকুমেন্টে, কারণ এটার মধ্যে ডেফিনেটলি আন্ডার আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং ইনভলভ। সুতরাং এটা আপনি প্রসিড করাটা মানে আপনি রিস্কে পড়বেন। ওকে। এখন কিছুদিন পরে এমন হলো যে আমার কাছে বিল অফ এন্ট্রি চলে আসছে, কাস্টমসে ওরা আটকায় নাই। কাস্টমস তো আটকায়, আমাকে কাস্টমস তো ভাইয়া একটু ওই যে আমাকে কেস স্টাডিটা একটু বলেন না ভাই, এই সমস্ত একটু আবার একটু একটু সামারিটা বলেন পরেরটা, কারণ এটা পাস করা হচ্ছে মুখ্য বিষয়। কোনটা কোনটা ভাইয়া? এই যে কেস স্টাডি আর পরেরটা, কারণ গল্প বলা যাবে প্রচুর। কেস স্টাডি কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সামারিটা একটু। আচ্ছা, এইটা সামারিটা হচ্ছে যে আপনার যদি আহ, কোনো একটা অ্যামেন্ডমেন্টের রিকোয়েস্ট আপনার কাছে আসে, তাহলে অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্টে আপনি বেনিফিশিয়ারি যখন অ্যামেন্ডমেন্টটা পায়, বেনিফিশিয়ারি সেই অ্যামেন্ডমেন্টটা হয় অ্যাকসেপ্ট করতে পারে, না হয় রিজেক্ট করতে পারে। অ্যাকসেপ্ট বা রিজেকশন মেসেজ যদি সে না পাঠায়, তাহলে তার উপর জোর করা যাবে না। সেক্ষেত্রে সে ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে সে বলবে যে আমি এই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করেছি বা এই অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করেছি কি করি নাই। ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে আমরা একটা কেস স্টাডি এখানে দাঁড় করিয়েছি, যেখানে আমরা বলেছি যে এলসির কন্ডিশন ছিল $15,000, শিপমেন্ট ডেট এত, এক্সপায়ারি ডেট এত, এবং পার্সিয়াল শিপমেন্ট নট অ্যালাউড, মানে পুরো ডকুমেন্ট একসাথে পাঠাবে। তারপরে অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে আমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে যে এলসি ভ্যালু ইনক্রিজ করে 5,000 থেকে বাড়িয়ে 20,000 করা হয়েছে, এবং পার্সিয়াল শিপমেন্টটা অ্যালাউ। অ্যামেন্ডমেন্টের একটা রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাপ্লিকেন্ট। এখন অ্যাপ্লিকেন্টের এই রিকোয়েস্টের উপর বেস করে অ্যাজ এ বেনিফিশিয়ারি আমরা কিন্তু বলতে পারবো না যে বেনিফিশিয়ারি যদি তার অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন মেসেজ না পাঠায়, আমরা কিন্তু তাকে জোর করতে পারবো না যে ভাই তুমি এটা অ্যাকসেপ্টেন্স বা রিজেকশন মেসেজ পাঠাচ্ছ না কেন, আমরা তার উপর জোর করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যেটা করব, বেনিফিশিয়ারি ডকুমেন্ট সাবমিশনের উপর ডিপেন্ড করবে সে আসলে অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনটা মেনে নিয়েছে কিনা এটা বুঝার। তো সে প্রথমে আমরা প্রথম কেসে আমরা বলেছি বেনিফিশিয়ারি সাবমিটেড ডকুমেন্ট 15,025 তারিখে একদম লাস্ট ডেটে পাঠিয়েছে, তার মানে আর কোনো ডকুমেন্ট পাঠানোর কোনো সুযোগ নাই। সুতরাং এক্সটেন্ডেড অ্যামেন্ডমেন্টের অ্যামাউন্টটুকু সেখানে এগ্রি করে নাই। সো এই জায়গাটাতে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে সে অ্যামেন্ডমেন্টটা করে নাই। সেকেন্ড কেস স্টাডিতে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি সাবমিটেড ডকুমেন্ট ভ্যালু 15,000, 20 তারিখে ডকুমেন্ট সাবমিট করেছে। তো 20 তারিখে যদি ডকুমেন্ট সাবমিট করে, আরো 5 দিন তার হাতে সময় আছে। এই 5 দিনে চাইলে সে আরো বেশি অ্যামাউন্টের, অর্থাৎ যে রিমেইনিং অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের ডকুমেন্ট সাবমিট করতে পারবে। তাহলে 20 তারিখের এই কেস স্টাডি দিয়ে আমি বুঝতে পারবো না যে আসলে অ্যামেন্ডমেন্টটা সে একসেপ্ট করেছে কি করেনি। শুধুমাত্র তখনই বুঝতে পারবো 20 তারিখে ডকুমেন্ট পাঠিয়ে যদি বেনিফিশিয়ারি বলে দেয় যে এটার ফার্দার কোনো ডকুমেন্ট নাই বা আসবে না, তখন আমি বুঝতে পারবো এটাই লাস্ট। 3 নম্বর কেস স্টাডিতে 20 তারিখে সে $17,000 ডকুমেন্ট পাঠিয়েছে, মানে আমি ক্লিয়ার বুঝতে পারছি সে এক্সটেন্ডেড অ্যামাউন্টটাকে একসেপ্ট করেছে, তার মানে সেখানে পার্সিয়াল শিপমেন্টটাকেও সে একসেপ্ট করেছে। এই হচ্ছে 3টা কেস। তার মানে ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে আমরা বুঝতে পারি
যে কোনো একটা কাস্টমার এলসির অ্যাকসেপ্টেন্সটাকে মেনে নিয়েছে কি নেয়নি। এটা হচ্ছে মোটামুটি কেস। জাকির ভাই একটুখানি, হ্যাঁ, আমাদের সাথে বোধহয় জিয়া ভাই কথা বলতেছিলেন, যদি কোনো আর্টিকেল পড়ার সময় রিলেভেন্ট কোনো কোশ্চেন মাথায় আসে, আমরা কি জিজ্ঞেস করব নাকি করব না? না দেখেন, যদি এই যে আপনাদের যে কোয়েশ্চেনগুলি সবই কিন্তু রিলেভেন্ট কোয়েশ্চেন, কারণ এই কেস আচ্ছা, স্টাডি। রিলেভেন্ট যদি হয়ে থাকে তাহলে তো আমরা কোশ্চেন করতে পারি, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি আর করবো। আমরা কোন কোশ্চেন জিজ্ঞেস করব কি করব না সেটা আপনি ডিসাইড করবেন, জিয়া ভাই নিশ্চয়ই ডিসাইড করবে না? না না না, এটা কোনো সমস্যা না যে আর আমি আমরা বলবো। শুধু এখানে পাশ করতে আসি নাই, আমরা এটা জানতেও আসছি। হ্যাঁ, কোনো এই সমস্যা এই নেই। জিনিসটা এর আগেও কিন্তু পড়া হয়েছে, আমরা মোটামুটি সবাই বুঝছি। জিয়া হ্যাঁ, ভাই যে এখন আবার জিনিসটা র্যাপ আপ করতে বললেন, আমরা কিন্তু জিনিসটা ধৈর্য নিয়ে শুনছি শুনছি না? না ডেফিনেটলি শুনছেন না। সবাই আমরা একটা টিম হয়ে আসলে পড়তে হবে। এবং ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা গ্রুপ হয়ে পড়তে হবে। আর এই প্রত্যেকটা কেস স্টাডি আমাদের প্রত্যেকটা আর্টিকেলের সাথে রিলেভেন্ট এবং এই পড়ার সাথে রিলেভেন্ট। এই যে ডকুমেন্ট ভ্যালু বাড়ে বা আমি চাই বারবার আপনারা প্রশ্ন করেন, কারণ আপনাদের প্রশ্নের সাথে এইটার বিভিন্ন উইং দিয়ে বিভিন্ন অ্যান্সার বের হয়। এবং আমিও ওই কোয়েশ্চেনগুলির অ্যান্সার দিলে এই পড়াটা আপনার কেস স্টাডি বা এক্সাম্পলের মাধ্যমে আপনার বেশি ভালো করে মনে থাকবে। সুতরাং আমি, যে কেউ সেটা রিলেভেন্ট হোক বা ইরিলেভেন্ট হোক, টপিকস রিলেটেড যে কোনো প্রশ্নই আপনার মাথায় আসবে, ফিল ফ্রি, আপনারা যারাই যেই হোক না কেন আপনি প্রশ্ন করবেন। আমার থ্যাংক ইউ, ডিপের মধ্যে থাকলে আমি ডেফিনেটলি সেই কোয়েশ্চেনের অ্যান্সার করবো, প্লিজ। থ্যাংক ইউ ভাই। জি। ভাইয়া, আর টলারেন্স যদি দেয়া থাকে, যেমন 5% টলারেন্স বা 10% টলারেন্স তো অনেক সময় থাকে ওএলসি তে। তো সে ওই ক্ষেত্রে যদি আমার মানে ভ্যালু যদি বাড়েও, ওইটাতেও তো মনে হয় কোনো প্রবলেম না। আচ্ছা, মানে টলারেন্স টলারেন্স দেওয়ার যদি, তো সমস্যা নাই, হ্যাঁ ওই টলারেন্স, পরিমাণে বাড়লে সমস্যা নাই। হ্যাঁ, না ওই টলারেন্সের পরিমাণ, ভেতরে যদি থাকে। ওই পরিমাণ জি। বাড়লে সমস্যা নাই, বা টলারেন্স রিলেটেড আসলে কোনো সমস্যা আছে কিনা এটা আমরা পড়বো, একটা আর্টিকেলে আমাদের ডিটেইল বলা আছে। হ্যাঁ, এখন আমরা ধরেন টলারেন্স ইস্যুটা মাথার মধ্যে থেকে সরাই ফেলি, যে এটা না, আমি জানি না কিছু, মানে আমি এখন টলারেন্স জানি না, সত্যি কথা যেটা। হ্যাঁ, এটা আমরা জানবো যখন আর্টিকেল নাম্বার 28 পড়বো বা 29 পড়বো, তখন আমরা জানবো টলারেন্স কি জিনিস, এটা আসলে অ্যাপ্লিকেশনসটা কি হয়, কি ইস্যুস হয় না না। ঠিক আছে, মানে টলারেন্সটাকে আমি পেন্ডিং রাখলাম, বিকজ এটা নিয়ে আমরা যখন আর্টিকেল পড়বো তখন টলারেন্সটা আমরা ক্লিয়ার কনসেপ্ট নিব ইনশাল্লাহ। আর্টিকেল নাম্বার 11, ছোট আর্টিকেল। ইন ফিউচারে যদি ইউসিপি কোনো কারণে রিভাইজড হয় তাহলে এই আর্টিকেলটা থাকবে না। এই আর্টিকেলটা শুধু 2-3টা লাইন আপনাদের মাথায় রাখতে হবে, আর বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার দরকার নেই। এটা থেকে কোনো কেস স্টাডি আসবে না, কোনো বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র একটা সিঙ্গেল কোয়েশ্চেন অনেক সময় করে, সেটা আমি আপনাদের এখানে একটা প্রশ্নে অ্যাড করে দিয়েছি। আদারওয়াইজ এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না, মানে মোটামুটি আপনার 3টা ওয়ার্ড সম্পর্কে আপনার এক্সপ্লেনেশন থাকলে হয়ে যাবে এটা। জি। ভাইয়া একটু একটু ইয়া করতেছি, কিছু মনে করবে না কেউ। আচ্ছা, আমাদের ভাইয়া এই যে সুইফট মেসেজের পরে কিছুদিন আগে আমাদের একটা প্যাক মেসেজের একটা অপশন গুলো, এখন এটা কি প্যাক মেসেজ আসলে কি সুইফটের যে ফিল্ড গুলা ইয়াগুলো এগুলা কি সবই কি ইয়া হয়ে যাবে, আউট হয়ে যাবে? হ্যাঁ, প্যাক ম্যাচেসটা যদি ওটা আমরা ইনকর্পোরেট করি, এটা এটা যদি আমরা ইনকর্পোরেট করি, তাহলে সুইফট মেসেজের যে ফিল্ড ওয়াইজ যে সিস্টেমটা আছে সেটা আউট হয়ে যাবে। এটা মানে আউট হওয়া না, এটার সিস্টেমটা আসলে কি করার চেষ্টা করছে সেটা হচ্ছে, আমাদের যে হ্যাকিং বা ইন্টারন্যাশনাল, শুধু আমাদের বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিং হয়েছে এরকম না, আরো কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলি হ্যাকিং ইনকার্ড হয়েছে। তো ওইগুলিকে, এই সিস্টেমটাকে আরো আরো সিকিউর করার জন্য এই এই সিস্টেমটা না, এটা হবে যিনি সুইফট ছাড়বেন তিনি সুইফটের ফিল্ড ওয়াইজ সকল কিছু ফিল আপ করবেন, বাট প্যাক হয়ে যখন যাবে তখন এটার সকল ফিল্ড ডিমলিশ হয়ে যাবে। ডিমলিশ হওয়া মানে কেউ ট্রেস করতে পারবে না এটার কোন জায়গায় কি আছে, কোথায় কি সমস্যা, কোথায় কি কোন ক্লজ কি বলছে না না বলছে, এটা কিছু বলা থাকবে না। বাট যেই রিসিভার, তার কাছে যখন এটা আবার রিসিভ হবে, তখন অ্যাজ ইউজুয়াল সেন্ডারের যেরকম প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের মতো করে এখানে রিসিভারের ওখানে আবার ক্রিয়েট হবে। হ্যাঁ, সুতরাং মাঝখানে জাস্ট একটা নতুন লেয়ার ক্রিয়েট করা হয়েছে যাতে সিস্টেমটাকে বা মিডিয়ামটাকে সিকিউর করা যায়, এডিশনালি সিকিউর করা যায় সেজন্য। ওকে, আর্টিকেল নাম্বার 11, টেলি ট্রান্সমিটেড অ্যান্ড প্রি অ্যাডভাইস ক্রেডিট। হ্যাঁ, জাকির ভাই, সেক্ষেত্রে তো তাহলে রিসিভার যদি ঠিকঠাক মতো পেয়ে থাকে হুম। তাহলে তো এখানে ঘটনা ঠিকই ঘটে গেল। না, ঘটনা মাঝখানে ঘটতে একটু আবার ঝামেলা আছে, ঘটনা মাঝখানে ঘটতে আবার একটু ঝামেলা আছে কি, সেটা হচ্ছে হয়তো ধরেন এলসির ভ্যালুটা যেটা, সেই এলসির ভ্যালুটা
এনক্রিপ্টেড ডিক্রিপ্টেড হয়ে অন্য কিছু মিন করবে। যারা মাঝখানে হ্যাক করার চেষ্টা করছে বা হ্যাক করবে, তারা হয়তো মানে ডেফিনেটলি এটা কোডিংটা ওভাবে করা থাকবে, তারা বুঝতে পারছে না যে এই এলসি ভ্যালু, এই ডকুমেন্ট ভ্যালু বা এই সিস্টেমের ভ্যালুটা কতটুকু বা এখানে কত অ্যামাউন্ট আছে, এটা এখানে কি সিস্টেম আছে, সেটা তারা ট্রেস করতে পারবে না। দ্যাটস ওয়াই মাঝখানের মিডিয়ামগুলি বা হ্যাকিং বা মাঝখানের অংশটুকুকে সিকিউর করার জন্য এই ওয়েটাকে ইমপ্লিমেন্ট করা। বাট এটা আসলে এখনো আমরা ফিজিক্যালি ইনভলভ হই নাই। ফিজিক্যালি ইনভলভ হলে এটা থেকে আরো এটার কোনো ড্রব্যাক আছে কিনা বা এটা ফিজিক্যালি ভাইবল হবে কিনা বা আমরা কতখানি এটাতে আসলে অ্যাক্টিভ থাকতে পারবো সেটা বোঝা যাবে। এটা কাজ করছে, কাজ চলুক, এখনো তো কাজ শেষ হয় নাই, শেষ হলে আমরা আসলে বুঝতে পারবো এটা নিয়ে। বাট ওইটার জি, সাথে আমাদের এখানকার থ্যাংক ইউ। সুইফট রিলেটেড অ্যাক্টিভিটিতে কোনো কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো কোয়েশ্চেন করেছেন জিয়া ভাই। আচ্ছা, আমরা যাচ্ছি আর্টিকেল নাম্বার 11, টেলি ট্রান্সমিটেড অ্যান্ড প্রি অ্যাডভাইস ক্রেডিট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। তিনটা ওয়ার্ড শুধু আমরা একটু মাথায় রাখলে হবে। আমি বলেছি অ্যান অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন অফ এ ক্রেডিট or amendment will be deemed to be the operative credit or amendment, and any subsequent mail confirmation shall be disregarded. ধরেন আমি একটা অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন ক্রেডিট পাঠিয়েছি। অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন ক্রেডিট মানে হচ্ছে সুইফটের মাধ্যমে, আমরা এখনকার কথা যদি বলি, সুইফটের মাধ্যমে আমরা একটা MT700 পাঠিয়েছি, এটাকে আমরা বলবো অপারেটিভ ক্রেডিট। এরকম কোনো ক্রেডিট পাঠালে ফার্দার যে ব্যাংকে পাঠিয়েছি তাকে কোনো ধরনের ইমেইল করার দরকার না যে ভাই তোমাকে একটা সুইফট পাঠিয়েছি, সেটা একটু তুমি এই অ্যাড্রেস দিয়ে দাও বা ইত্যাদি ইত্যাদি, এটা দেখার দরকার নেই। বিকজ ওই অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন মেসেজের মধ্যেই ডিটেল বলা থাকবে কাকে কখন কোন অ্যাড্রেসে সুইফটটা সেন্ড করতে হবে। তাহলে প্রথম প্যারা থেকে আমি অপারেটিভ ক্রেডিট এই ওয়ার্ডটা জানতে পারছি। সেকেন্ড প্যারা, ইফ আর টেলি ট্রান্সমিশন স্টেটস ফুল ডিটেইলস টু ফলো। একটা সুইফট পাঠিয়েছি, বাট সুইফটের মধ্যে একটা ওয়ার্ড দিয়েছি ফুল ডিটেইলস টু ফলো, এরকম একটা ওয়ার্ড দিয়েছি, অর ওয়ার্ড অফ সিমিলার ইফেক্টস, অথবা এইরকমই ফুল ডিটেইলস টু মেনশন হতে পারে, ফুল ডিটেইলস টু অ্যাপিয়ার্ড হতে পারে, ফুল ডিটেইলস টু ফলো হতে পারে। এই ওয়ার্ডটা যদি টেলি ট্রান্সমিটেড কপিতে থাকে or states that the mail confirmation is to be operative credit or amendment, then the teletransmission will not be deemed to be the operative credit or amendment. তার মানে কোনো একটা সুইফটের মেসেজে যদি বলা থাকে ফুল ডিটেইলস টু ফলো, ওই সুইফট মেসেজটাকে আমি অপারেটিভ ক্রেডিট হিসেবে ট্রিট করব না। The issuing bank must then issue the operative credit or amendment without delay in terms not inconsistent with the teletransmission copy. তাহলে কোনো একটা সুইফটের মধ্যে আমি দিলাম, কোনো একটা টেলি ট্রান্সমিশন কপিতে আমি দিলাম ফুল ডিটেইলস টু ফলো, তার মানে এরপরে এরপরে ওইটাকে যেই যেই ফুল ডিটেইলস টু ফলো দিয়ে যে মেসেজটা গিয়েছে সেটাকে আমি অপারেটিভ ক্রেডিট বলতে পারবো না। তখন ইস্যুইং ব্যাংকের রোল হচ্ছে ফুল ডিটেলস টু ফলো দিয়ে যে মেসেজটা দিয়েছি তারপরে সে একটা অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিটেড ক্রেডিট সেন্ড করবে, যেটা ওই ফুল ডিটেলস টু ফলো লিখে যা সেন্ড করেছে সেটার মতো করে, এবং তখন এটাকে আমরা অপারেটিভ ক্রেডিট হিসেবে ট্রিট করব। এখানে নোটিসেবল দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে ফুল ডিটেলস টু ফলো যে টেলি ট্রান্সমিশন কপির মাধ্যমে আমি সেন্ড করব, সেটা কিন্তু অথেন্টিকেটেড কথাটা লেখা নাই, বাট অপারেটিভ ক্রেডিটটা যখন আমি সেন্ড করব তখন কিন্তু অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন কপি এটা বলা থাকবে। তাহলে তার মানে হচ্ছে অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশন কপি মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এখন সুইফট, আর টেলি ট্রান্সমিশন কথাটা বললে সুইফট কিন্তু না। এটা মানে হচ্ছে আপনি একটা মেল করতে পারেন, ফ্যাক্স করতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি তাকে একটা এলসি দিলেন ফুল ডিটেলস টু ফলো দিয়ে। যখনই আপনি ফুল ডিটেলস টু ফলো দিয়ে কোনো এলসি কাউকে দিবেন, কোনো বেনিফিশিয়ারিকে দিবেন, কোনো ব্যাংকে দিবেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে প্রথমত ফুল ডিটেলস টু ফলো লিখে যা দিয়েছেন সেটা অপারেটিভ না, অপারেটিভ একটা ক্রেডিট পরে আপনাকে সেন্ড করতে হবে, এবং যেটা পরে সেন্ড করবেন সেটা যেহেতু অপারেটিভ ক্রেডিট, আর অপারেটিভ ক্রেডিট হওয়ার জন্য যেহেতু অথেন্টিকেটেড ইস্যুসটা আছে, তার মানে আপনি সেকেন্ড যে অপারেটিভ ক্রেডিটটা পাঠাবেন সেটা অথেন্টিকেটেড টেলি ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাতে হবে। এখন কথা হচ্ছে, প্রশ্ন করতে পারেন আপনারা ফুল ডিটেলস টু ফলো দিয়ে এত ভেজাল করার দরকার কি? দরকার আছে। কি দরকার? আমরা প্রায় সময় দেখি বৃহস্পতিবারে বেনিফিশিয়ারিরা আমাকে বলে যে ভাই ভাই একটা এলসি ড্রাফট দেন, আমি বেনিফিশিয়ারিটা একটু বুঝাই, অ্যাপ্লিকেন্ট এসে বলে ভাই একটা আপনি এলসি না ছাড়তে পারলে একটা ড্রাফট দেন প্লিজ, ভাই প্লিজ একটা ড্রাফট দেন। কেন?
আমি বেনিফিশিয়ারি ড্রাফটটা দিয়ে বুঝাই ভাই আমরা এলসি করতেছি, তুমি অত এক্সাইটেড হও না। এই ফুল ডিটেলস টু ফলো জাস্ট ওরকম একটা অ্যাক্টিভিটিস শো করে। আমি যখন একটা ফুল ডিটেলস টু ফলো দিয়ে একটা এলসি পাঠাই, পাঠানোর মানে হচ্ছে আমি এই এলসির হুবহু কপি একটু পরেই তোমাকে সেন্ড করছি, সো তুমি তোমার ওখানে প্রোডাক্ট রেডি করা বা অন্যান্য অ্যাক্টিভিটিস গুলি অপারেটিভ করতে পারো। তাহলে 2 নম্বর ওয়ার্ডটা ফুল ডিটেলস টু ফলোটা জানলাম। প্রথমে জানলাম অপারেটিভ ক্রেডিট, 2 নম্বরে জানলাম ফুল ডিটেলস টু ফলো। 3 নম্বর আসলাম a preliminary advice of the issuance of a credit or amendment. Pre-advice shall only be sent if the issuing bank is prepared to issue the operative credit or amendment. An issuing bank that sends a pre-advice is irrevocably committed to issue the operative credit or amendment without delay in terms not inconsistent with pre-advice. Pre-advice মানে হচ্ছে আমি এবার একটা সুইফট মেসেজ পাঠাবো, এটাকে বলা হয় প্রি অ্যাডভাইস ফরম্যাট। প্রি অ্যাডভাইস ফরম্যাট পাঠানো মানে আমি তাকে বলছি যে তুমি প্রি অ্যাডভাইস মানে প্রি অ্যাডভাইস যেটা পাঠিয়েছি ঠিক এইরকম একটা অপারেটিভ ক্রেডিট একটু পরে আমি তোমাকে পাঠাচ্ছি। এবং এই যে ফুল ডিটেলস টু ফলো, এইটা দিয়েও কিন্তু ফুল ডিটেলস টু ফলো দিয়ে আমি যে মেসেজটা দিচ্ছি তারপরে আমি ইস্যুইং ব্যাংক কিন্তু সেখানেও এলসি কন্ডিশন দিয়ে অপারেটিভ ক্রেডিট পাঠাবে, আর এই জায়গাটাতেও সে অপারেটিভ ক্রেডিট পাঠাবে। কিন্তু প্রি অ্যাডভাইসের ফুল ডিটেলস টু ফলোর তুলনায় প্রি অ্যাডভাইসটা বেশি আহ বেশি স্ট্রং, বিকজ প্রি অ্যাডভাইস সবসময় কম্পিউটার জেনারেটেড, মানে এটা আপনি ডেটা দেওয়ার পর অটো ক্রিয়েট হয়। ফুল ডিটেলস টু ফলো সবসময় অটো ক্রিয়েটেড না হতে পারে, ম্যান মেড হতে পারে, তার মানে এটা গ্র্যাভিটিটা কম থাকে। বাট প্রি অ্যাডভাইস আপনি বিভিন্ন এলসির ফিল্ডে ইনফরমেশন দিলেন, দিয়ে প্রি অ্যাডভাইস টাইপের একটা মডিউল আছে, সেটাকে ক্লিক করলে এটা প্রি অ্যাডভাইস টাইপের একটা মডিউল বের হবে, মানে সামারি বের হবে, সেই সামারিটা তাকে তারপরে আপনি ওই সামারির মতো করে একটা এলসি তাকে সেন্ড করতে হবে। তাহলে 3টা ওয়ার্ডকে যদি আমরা সামারি করি, অপারেটিভ ক্রেডিট হচ্ছে অথেন্টিকেটেড ক্রেডিট, নো ফার্দার মেইল যেখানে রিকোয়ার্ড হয় না। ফুল ডিটেলস টু ফলো যদি কোনো টেলিট্রান্সমিশনে থাকে, ফার্দার ইস্যু অ্যান্ড সেন্ড নিউ অপারেটিভ ক্রেডিট, এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি, বাট এখানে কোনো ধরনের কমিটমেন্ট কিন্তু সে এনশিওর করে না ফুল ডিটেলস টু ফলোতে। বাট যখনই কোনো প্রি অ্যাডভাইস পাঠাবে, ইস্যুইং ব্যাংক ইররিভোকেবলি কমিটেড টু ইস্যু অপারেটিং ক্রেডিট। তাহলে 3টা ওয়ার্ড জাস্ট আমরা একটু মনে রাখলে আমাদের এই জায়গার কন্ডিশনটা মোটামুটি ফিল আপ হয়। আর্টিকেল নাম্বার 12, নমিনেশন। সোজা পড়া, আমরা আগে এটা পড়ে আসছি, মানে আর্টিকেল 7-8-এ যখন আমরা ইস্যুইং ব্যাংক পড়েছি, তারপরে কনফার্মিং ব্যাংক পড়েছি। নমিনেটেড ব্যাংক, মেইনলি নমিনেটেড ব্যাংক হচ্ছে ওই ব্যাংক যেই ব্যাংকটা আসলে এলসির যেই ফিল্ডটা ক্রেডিট অ্যাভেলেবেল উইথ যেই ব্যাংক, সেই ব্যাংকটা হচ্ছে নমিনেটেড ব্যাংক। আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে ব্যাংক, এনি ব্যাংক ইন ইন্ডিয়া হতে পারে, তারপরে স্পেসিফাইড ব্যাংকের নাম হতে পারে, কোনো ব্যাংক না পেলে ইস্যুইং ব্যাংক ওই নমিনেটেড ব্যাংক হতে পারে। তাহলে নমিনেটেড ব্যাংক যেই হোক না কেন, যে ব্যাংকে কাস্টমার ডকুমেন্ট সাবমিট করবে সেটাই হচ্ছে নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে রুলস হচ্ছে সে ডকুমেন্ট সাবমিট করবে, ডকুমেন্ট চেক করবে, তারপরে সেই ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে। যদি তার উপরে কোনো ইনস্ট্রাকশন থাকে যে ডকুমেন্টটা তুমি নেগোশিয়েট করো, অনার করো বা অন্য কোনো কিছু করো, এরকম যদি ইনস্ট্রাকশন থাকে, তাহলে নমিনেটেড ব্যাংক চাইলে করতে পারে, কিন্তু জোর করা যাবে না। নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে 1 নাম্বার কথা হচ্ছে তাকে কোনো জায়গায় জোর করা যাবে না, সে চাইলে করতে পারে, যদি সে মনে করে যে না করবে না, তাহলে তার উপর কোনো ধরনের জোর খাটানো যাবে না। তাহলে আমরা পড়ি, আনলেস এ নমিনেটেড ব্যাংক ইজ দ্য কনফার্মিং ব্যাংক, an authorization to honor or negotiate does not impose any obligation on that nominated bank to honor or negotiate. তাকে জোর করা যাবে না অনার বা নেগোশিয়েট করার জন্য। বাট except when it expressly agreed to be nominated bank and so communicated to the beneficiary. বাট সে যদি বলে, নমিনেটেড ব্যাংক যদি বলে হ্যাঁ সব ঠিকঠাক থাকলে, ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আমি এটা নেগোশিয়েট করবো, তাহলে সে কমিটমেন্ট করছে, সে তো তখন নেগোশিয়েট করতে হবে। বাট সে যদি কোনো জায়গায় কোনো কমিটমেন্ট না করে, তাকে জোর করে কোনো ধরনের কোনো কাজে ইনভলভ করা যাবে না। যেমন আমরা চাইলে ইস্যুইং ব্যাংকে করতে পারি, ইস্যুইং ব্যাংকে এলসি ওপেন করলেই বিপদ আপদ যাই হোক না কেন তাকে সেই এলসিটার পেমেন্ট দিতেই হবে কমপ্লেন্স ডকুমেন্ট হলে, এটা মাস্ট। নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে কোনো ধরনের মাস্ট নাই।
বাই নমিনেটিং এ ব্যাংক টু অ্যাকসেপ্ট এ ড্রাফট অর ইনকার্ড এ ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং। আসলে বি নাম্বারটা টোটালি পড়ার দরকার হবে। হ্যাঁ, এটা আপনার জরুরি না, মানে পড়বেনই না, পড়লে আপনার আরো এলোমেলো মনে হবে, এটা আমার জানার কোনো দরকার নেই। সি নাম্বার, receipt or examination and forwarding of documents by a nominated bank that is not a confirming bank does not make that nominated bank liable to honor, negotiate, nor does it constitution or nominated। ঘুরে ফিরে এক কথা, মানে সোজা কথা হচ্ছে নমিনেটেড ব্যাংকের রুলস এর ক্ষেত্রে আমরা পড়বো সাধারণত যে তিন চারটা কথা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে নমিনেটেড ব্যাংক হচ্ছে এলসির মধ্যে ফিল্ড 41D তে লেখা থাকে এভেলেবল উইথ, যে ব্যাংকের নাম লেখা থাকে সেটা হচ্ছে নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংকের রোল হচ্ছে প্রেজেন্টারের কাছ থেকে সে ডকুমেন্ট রিসিভ করে, তারপর ডকুমেন্ট প্রসেস করে ফার্দার ডকুমেন্টটা সে এসকেলেটেড করে। সেই ফার্দার ডকুমেন্টটা এসকেলেটেডটা কনফার্মিং ব্যাংকে করতে পারে, আবার ইস্যুইং ব্যাংকে করতে পারে। সেকেন্ড রোল হচ্ছে তাকে, সে শুধু ডকুমেন্ট প্রসেসিং করবে, তাকে কোনো ধরনের অনার করা, নেগোশিয়েট করা, ডেফার্ড পেমেন্টের আন্ডারটেকিং দেওয়া, তারপরে অ্যাকসেপ্টেন্সের ম্যাচুরিটি দেওয়া, এগুলিতে কোনোটার ক্ষেত্রেই তাকে জোর করা যাবে না। যদিও এলসি তে বলা থাকে যে ইস্যুইং নমিনেটেড ব্যাংক এটা অনার করবে, নমিনেটেড ব্যাংক এটা নেগোশিয়েট করবে, নমিনেটেড ব্যাংক এটা করবে, সে যদি তার ক্যাপাসিটি দিয়ে সেটা করতে চায় করতে পারবে, বাট সে যদি এটা না করে তাকে জোর করা যাবে না। বলতে পারবে না এলসি কন্ডিশন দেওয়া আছে এরকম, তুমি করবে না কেন, তোমার বাপ করবে। নো, নমিনেটেড ব্যাংকে কোনো কারণে কোনো ইস্যুতে এরকম করে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, কোনো ধরনের ফোর্স করা যাবে না। বাট সে যদি প্রি ডিটারমাইন্ড কন্ডিশন দিয়ে বেনিফিশিয়ারিকে বলে, আন্ডারটেকিং দেয় যে আমি এই এলসি ডকুমেন্টটা নেগোশিয়েট করব, ডকুমেন্ট যদি ক্লিন থাকে, সে ডকুমেন্ট চেক করলো ক্লিন, তখন সে তো বাধ্য সেটা মানে নেগোশিয়েট করতে বা অনার করতে। আবার অনেক সময় এরকম থাকে, ইস্যুইং ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংকে বলে যে তুমি এই ডকুমেন্টটা নাও, ডকুমেন্টটা চেক করে যদি এটা কমপ্লাইং প্রেজেন্টেশন পাও তুমি পেমেন্ট দিয়ে দিতে পারো, আমি তোমাকে পেমেন্ট। নমিনেটেড ব্যাংক যদি মনে করে যে এই রোলটা সে প্লে করবে তাহলে সে করতে পারবে, বাট এখানে তাকে কোনো ধরনের ফোর্স করা যাবে না। তাহলে যদি নমিনেটেড ব্যাংকের রোলটাকে আমরা সামারি করি তাহলে দাঁড়ায়, দেখেন নিচের ব্যাংক, নিচে তিনটা পয়েন্ট। নমিনেটেড ব্যাংক ইজ দ্য ব্যাংক উইথ হুইচ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল। ফ্রিলি অ্যাভেলেবল লেটার অফ ক্রেডিট আর অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক। আমরা জানি nominated banks plays an key role determining whether or not the documents are presented within the allowing period or not। শুধুমাত্র সে আসলে ডকুমেন্ট প্রসেসিং এর কাজটা করবে, তাকে ফার্দার অন্য কোনো ধরনের কাজের সাথে ইনভলভ করা যাবে না। আর্টিকেল নাম্বার 12 শেষ। আর 9 থেকে 12 পর্যন্ত আমাদের আর্টিকেল শেষ। এবার আমরা কোয়েশ্চেন টেস্ট করব। 4টা 5টা কোয়েশ্চেন আমরা রেখেছি, সবাই একটু মানে কনসার্ন, সবাই একটু মনোযোগ দিবেন, কারণ আমরা খুব সিম্পল করে 4টা আর্টিকেল পড়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন, সবাই দেখার চেষ্টা করবেন, সবাই ফিডব্যাক দিবেন। অ্যাডভাইজিং অফ এ ক্রেডিট অর এন অ্যামেন্ডমেন্ট সিগনিফাইস, কোন একটা এলসি যদি আমরা অ্যাডভাইস করতে যাই বা কোন একটা অ্যামেন্ডমেন্ট যখন করতে যাই, কোন একটা ব্যাংক অ্যাডভাইস করতে যান, সে আসলে এটার কি চেক করে দিবে। নাম্বার বলা আছে জেনুইননেস অফ ক্রেডিট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। জেনুইননেস মানে হচ্ছে অ্যাপারেন্ট অথেন্টিসিটি, বুঝলাম। সে শুধু কি একটা কাজ করবে, ফার্দার আগায়। কমপ্লিট অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকুরেট রিফ্লেক্ট অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ক্রেডিট অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস। সি নাম্বারে লেখা আছে অ্যাপারেন্ট অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকুরেট রিফ্লেকশন অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ক্রেডিট অ্যামেন্ডমেন্ট অর অ্যাডভাইস। ডি নাম্বারে বলা আছে অল দ্য অ্যাবভ। কোনটা অ্যান্সার হবে? সি হবে। অল অফ দ্য সি হবে। সি হবে ভাইয়া, সি। ডি। সি হবে। সি বাহিরে কে আছেন? মানে সি না অ্যান্সার, কারো যুক্তিতে এটা কি আসে? ডি হতে পারে, এ হতে পারে, বা বি হতে পারে। ডি হতে পারে ভাইয়া, আমার তো মনে হচ্ছে সবগুলাই দেখবে, জেনুইননেস তো দেখে আচ্ছা, এট দ্যাট জেনুইননেস সময়। দেখে, জেনুইননেস দেখে, এটা ঠিক আছে, কিন্তু লাইনটা তো কমপ্লিটনেস না, শুধু জেনুইননেস তো দেখে না। সি সি হবে, না, জেনুইননেস মানেই তো অ্যাপারেন্ট অথেন্টিক। এই হুম, একটার মধ্যেই সবকিছু বোঝাচ্ছে, সি এ যা আছে ফুল কমপ্লিট ইনফরমেশনটা এটা এখানেই হচ্ছে আছে। পুরোটাই বোঝাচ্ছে। রাইট রাইট, হ্যাঁ। এ- এ- মানে এটা ভুল অ্যান্সার না,
বিটা ভুল অ্যান্সার, কারণ কমপ্লিট অথেন্টিসিটিটা সে কখনোই দেখে না, সে শুধু অ্যাপারেন্ট অথেন্টিসিটি দেখবে। কমপ্লিট অথেন্টিসিটি আর অ্যাপারেন্ট অথেন্টিসিটির মধ্যে পার্থক্য আছে। কমপ্লিট অথেন্টিসিটি মানে হচ্ছে সব খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে 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 দেখা, আর অ্যাপারেন্ট অথেন্টিসিটি মানে হচ্ছে তার কাছে যেটা পেয়েছে সেটার উপর ভাষা ভাষা যে যে জায়গাগুলি মেজর সেটা দেখা। তাহলে বিটা কোনোভাবে অ্যান্সার হয় না। বি যেহেতু অ্যান্সার হয় না, ডিও অ্যান্সার হবে না, বাট এ স্লাইটলি অ্যান্সার হতে পারে। তার মানে সবকিছু নিয়ে অবজারভেশন, অ্যান্সার হচ্ছে সি। সবাই ক্লিয়ার? জি। ফাইন, কোয়েশ্চেন নাম্বার বিতে যাব। তো ডি মনে হয়। Amendment cancellation of a credit requires agreement of the applicant and beneficiary, applicant ডি issuing bank and confirming bank, ডি applicant issuing bank confirming bank and beneficiary, issuing bank confirming bank and beneficiary। কোনটা? ডি হবে, ডি ডি। ডি 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 ডি, ম্যাক্সিমাম বলছে ডি ডি। হবে। ডি, ডি 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 ফর ঢাকা। ডি ফর ঢাকা। ডি আর ডির মধ্যে আমি কনফিউশন পড়ে গেছি। ডি ফর ঢাকা। ডি ডি ফর ঢাকা, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এন্ড বেনিফিশিয়ারি। ওকে, আমরা যখন পড়েছি তখন আমরা একটু বলে দিয়েছি, যদি প্রশ্নের মধ্যে আপনাকে একটু ট্রিকি করে যে মেনশনেবল হিয়ার দ্যাট ইট ইজ নট এ কনফার্মেন্সি, তখন কিন্তু আর কনফার্মিং ব্যাংকের নামটা আসবে না, তাই না? আমরা এটা বলেছিলাম। বাট এই ইনি প্রশ্ন, আছে তো। হ্যাঁ এখানে যদিও বলা নাই, এখানে তো প্রশ্নের মধ্যে কমন করে দিয়েছে, কমন করে দিয়েছে যেহেতু সেহেতু অ্যান্সারও কমন হবে। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে ডি ফর ঢাকা। প্রশ্ন সোজা মনে হচ্ছে, কঠিন না সোজা? না, সোজা মনে হচ্ছে। সহজ মনে হচ্ছে ফাইন, ভাইয়া। ফাইন। 3 নম্বর প্রশ্ন, acceptance of an amendment by the beneficiary can be communicated by, ওই যে পেঁচানো প্রশ্নটা যেটা আমরা কেস স্টাডি করে আসছিলাম। acceptance of an amendment by the beneficiary, একজন বেনিফিশিয়ারি এটা অ্যাকসেপ্ট করছে কিনা অ্যামেন্ডমেন্টটা, এটা সে কোন মাধ্যমে প্রকাশ করতে পারবে? এতে বলা আছে নোটিফিকেশন বাইড অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংকের নোটিফিকেশন দিয়ে, ইনফর্মিং দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টকে ইনফরমেশন দিয়ে, মেইল দিয়ে যে তোমার অ্যামেন্ডমেন্ট আমি রাজি, প্রেজেন্টেশন অফ ডকুমেন্ট, ডকুমেন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, সাইলেন্স থেকে। এ হবে এটা। সি হবে, সি 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 হবে। সি হবে। সি হবে ভাইয়া। ডি হবে, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবভ। না না, সাইলেন্স তো থাকবে না। আচ্ছা, না, অল অফ দ্য অ্যাবভ বলেছে একজন। ডকুমেন্ট পাঠালে তো সাইলেন্স, মানে সাইলেন্ট থেকে ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারে। সি ফর কানাডা হবে। সি ফর কানাডা। আচ্ছা, সি, হ্যাঁ। যারা সি ফর কানাডার বাহিরের অ্যান্সার নিয়ে মাথায় আছেন তারা একটু ভয়েস রেজ করেন, কারা আছেন? ডি সি হবে, ফর ডি হবে, কানাডার বাইরে সাইলেন্স হবে, মানে সরি, অল অফ। অল অফ দ্য অ্যাবভ হবে, মানে ডি হবে, ডি ফর ঢাকা। অল অফ কি দ্য হবে? ডকুমেন্ট সাইলেন্স থেকেও তো ভাই ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারে। ডকুমেন্ট দেখলেই তো আমি বুঝতে পারি যে উনি অ্যামেন্ডমেন্টটা করেছে। আচ্ছা, হ্যাঁ, বা সাইলেন্স। সাইলেন্স থাকলে এটাও বোঝা যায় যে সে সেটা ওই তো কি অ্যামেন্ডমেন্টে পেন্সিং। রাজি না, বা আচ্ছা, ভালো কথা। এবার আমরা একটু প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। এই ছোট্ট একটা প্রশ্ন আপনার পুরো সিডিসিএস এর প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কোন টেকনিকটা অ্যাপ্লাই করবেন? মানে আহ, আমি খুবই থ্রিল যে আপনারা সবাই এক্সামিন করার চেষ্টা করছেন, ভাই আমার অ্যান্সারটা এটা হচ্ছে, আমার অ্যান্সারটা মানে আপনারা আপনাদের মাথায় প্রশ্নটা সাজাতে পারছেন, অ্যান্সার নিয়ে অ্যানালাইসিস করতে পারছেন, কোটেশন গুলি বুঝতে পারছেন। এখন আমরা সাজাই হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট টেকনিক। প্রথমে আসি, অল অফ দ্য অ্যাবভ যদি অ্যান্সার নেই, যারা অ্যান্সার বলেছেন ডি, যারা অ্যান্সার বলেছেন ডি, তাদের জন্য এই টেকনিকটা বলা। আপনি আপনার কাছে সিডিসিএস কিন্তু বুঝতে পারছেন 1 লাখ টাকা দিয়ে পরীক্ষা দিবেন, বুঝতে পারছেন 100টা পরীক্ষার মধ্যে প্রশ্নে 70 পাবে, 70-এর উপরে পেলে আপনি সিডিসিএস হোল্ডার, ওয়ার্ল্ডের রেকগনাইজড একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন হোল্ডার হবেন আপনি। সুতরাং ওই 100টা, আপনার কি কেউ জানেন কিনা জানি না, আমি একটা এডিশনাল ইনফরমেশন শেয়ার করি। কোন একটা ব্যাচের সিডিসিএস এ সাধারণত 11 সেট প্রশ্ন থাকে, টোটাল সিডিসিএস এর পোর্টালে। আপনার পরীক্ষা যেদিন হবে সেদিন র্যান্ডমলি যে সিরিজটা আপনি পাবেন সেটার উপর আপনি পরীক্ষা দিবেন, বাট টোটাল 11টা সেট প্রশ্ন আছে। এটা হচ্ছে 2024-এর জন্য একটা সেট হয়, 2025-এ গিয়ে আবার চেঞ্জ হয়। এই 11টা প্রশ্ন করার জন্য 6 জন গভর্নিং মেম্বার
6 মাস তাদেরকে স্যালারি দেওয়া হয়, 6 মাসে 11 সেট প্রশ্ন করে। এবার বুঝেন একটা প্রশ্ন কতখানি চিন্তা ভাবনা করে করা হয়। মানে আমি যদি একটা প্রশ্ন দেখি এটা মনে হচ্ছে ডি, সো অ্যান্সার ডি, এটা মনে হচ্ছে সি, অ্যান্সার সি, না এটা ব্যাক এন্ডটা চিন্তা করতে হবে, এটা কোন জায়গায় কি আছে, এটার মধ্যে আসলে কোনো প্যাচ দেওয়া আছে কিনা, এবং সেটা আমি ধরতে পারছি কিনা। ওকে, প্রথম আমি আসি। সব সময় এমসিকিউর অ্যান্সারটা আমরা ইলিমিনেশন প্রসেসের মাধ্যমে যাব, অর্থাৎ বাদ দিয়ে যাব, বাদ দিয়ে যাব। যারা মনে করছেন ডি ফর ঢাকা ইজ অ্যান্সার, প্রথমেই চিন্তা করেন এই 4টা কথার মধ্যে কোনো কথা আমি কি ডিসপিউটেড পাচ্ছি কিনা। হ্যাঁ, একটা কনফিউশন সবার মধ্যে হচ্ছে, ভাইয়া প্রেজেন্টেশন অফ ডকুমেন্ট মানে অ্যাজ লাইক অ্যাজ সাইলেন্স। ওকে, আমি বুঝতে পারছি, দিস আর মোর ক্লোজলি সিমিলার, বাট এমন কোনো লাইন আছে কিনা যে লাইনটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে আমার এই রুলস এর সাথে যায় না, এরকম কোনো লাইন আমি খুঁজে পাই কিনা এখান থেকে, প্রথম থেকে পড়ে আসি। ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট, জি, ইনফর্মিং দি অ্যাপ্লিকেন্ট, এটা। রাইট, জি, প্রথমেই হচ্ছে নোটিফিকেশন ইনফর্মিং দ্য অ্যাপ্লিক্যান্ট। কোনোভাবেই অ্যাপ্লিক্যান্ট এনসির পার্টি না, তার কাছে অ্যামেন্ডমেন্টের নিউজ মেইল দিয়ে বেনিফিশিয়ারি বলতে যাবেই যে না। ভাই তোমার এই হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট আমি রাজি হয়েছি, ও তো এলসির পার্টিই না। পার্টিই না। সো বিটা কোনোভাবেই এই প্রশ্নের অ্যান্সার না। বি যদি অ্যান্সার না হয় কোনোভাবেই ডি অ্যান্সার হতে পারে না। সিম্পল একটা অ্যান্সার বাদ তাহলে দিন। সি হবে ভাইয়া, এবার সি হবে। আচ্ছা, এবার আর আমি আর নেক্সট এক্সপ্লেন করলাম না, দিস ইজ দ্য টেকনিক। পরীক্ষার হলে আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, যখন আমি পরীক্ষা দিতে যাবেন, আমি বারবার বলছি না 11 সেট আমার প্রশ্ন কাছে আমার 6 মাস জাকির হয়। ভাই মনে হচ্ছে আমরা যখন অ্যামেন্ডমেন্ট করি তখন অনেক সময় আবার অ্যাপ্লিকেন্ট আমাদেরকে বলে যে বেনিফিশিয়ারি এখনো অ্যামেন্ডমেন্ট পায় নাই। আমি জাস্ট এই নোটিফিকেশনটা চিন্তা করে এই উত্তরটা বলেছিলাম, কারণ অ্যাপ্লিকেন্টকে তো আসলে জানায় যে আমি অ্যামেন্ডমেন্টটা পেয়েছি না না পেয়েছি। অ্যাপ্লিকেন্টই আবার আমাদেরকে কিন্তু ইস্যুইং ব্যাংকে আবার বলতে থাকে যে আমার বেনিফিশিয়ারি এখনো অ্যামেন্ডমেন্টটা পায় নাই। আমি কিন্তু অ্যাডভাইসিং ব্যাংক থেকে তখন এটা পাই না, আসলে যেটা ফোনে যেটা আমাদের বলে যেটা অ্যাপ্লিকেন্টই বলে, ওই সেন্সে আসলে আমি উত্তরটা চিন্তা করেছিলাম ভাইয়া, আচ্ছা যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, থ্যাংক ফর্মিং ইউ। দ্য অ্যাপ্লিকেন্ট। না ঠিক আছে, জাকির আপনার ভাই, আমি কনসেপ্ট ঠিক আছে। আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন অ্যামেন্ডমেন্ট ইন্টিমেশনের মধ্যে তিনটা পার্ট থাকে আর কি, অ্যাকসেপ্টেন্স, রিজেকশন আর ডকুমেন্ট সাবমিশন। তো মানে সেই আমি ক্ষেত্রে প্র্যাকটিক্যালটা চিন্তা করে ওভাবে বলেছি যে অ্যাপ্লিকেন্ট তো আসলে জানে যে ইনফর্মিং দ্য অ্যাপ্লিকেন্ট এই যে কথাটা বলেছে, বেনিফিশিয়ারি তো আসলে অ্যাপ্লিকেন্টের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে। আমরা যেটা যখন এলসি ইস্যু করি তখন কিন্তু এগুলো আমরা ফেস করি, কারণ অ্যাডভাইজিং ব্যাংক কিন্তু সবসময় আমাদের নোটিফিকেশন পাঠায় না। দেখা যায় অ্যাপ্লিকেন্টই বলে যে আমি বেনিফিশিয়ারি অ্যামেন্ডমেন্টটা পায় নাই, আমরাই আবার অ্যাডভাইজিং ব্যাংকে রিপ্লাই দেই যে তুমি এটা অ্যাডভাইস করছো কিনা, এরকম কিছু। ওই সেন্সে আসলে উত্তরটা আমি বলেছি। যাই হোক, এখন আমি বুঝতে পেরেছি। যে আমি তো ইউসিপি জি পড়ছি, দ্যাটস ওয়াই জি জি, ইউসিপির বুঝতে উপর বেস পেরেছি। করে অ্যান্সার ইজ সি ইজ কারেক্ট। হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা আসছে, আমি প্রশ্ন করার আগে বুঝতে পেরেছি প্রশ্নটা কি করেছেন। প্রশ্নটা হয়েছে, প্রশ্নটা করার চেষ্টা করছেন যে অ্যাকসেপ্টেন্স অফ নোটিফিকেশন অথবা রিজেকশন অফ নোটিফিকেশন, তিনটা কাজ, তো তিনটা কাজের মধ্যে এখানে আমরা আসলে পাচ্ছি দুইটা কাজ। যদি আমি অ্যান্সার কানাডা, সি ফর কানাডা নেই, তাহলে এ আর সি অ্যান্সার। সিটা প্রেজেন্টেশন অফ ডকুমেন্ট একটা কাজ হয়, এটার ভিতরে আপু দুইটা কাজ জড়িত। দেখেন, নোটিফিকেশন বাই অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে নোটিফিকেশনটা দুই রকমই দিতে পারে, মানে অ্যাকসেপ্টেন্স, নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্সটা আসতে পারে, নোটিফিকেশন অফ রিজেকশনটা আসতে পারে। দুইটা কথাই এর ভিতরে নোটিফিকেশন ওয়াইড অ্যাডভাইজিং ব্যাংকের ভিতরে ঢুকানো আছে। 4 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। এ ব্যাংক ইস্যুড এ প্রি অ্যাডভাইস অফ এ ক্রেডিট, এটা অবশ্য সোজা, মানে নাথিং, মানে খুব কমপ্লিকেটেড কিছু না। প্রি অ্যাডভাইস পাঠিয়েছে, প্রি অ্যাডভাইস পাঠানোর পরে আমরা যেটা জানি যে প্রি অ্যাডভাইস পাঠালে আমরা প্রি অ্যাডভাইসের যে কন্ডিশনটা জাস্ট সেটা অ্যাপ্লাই হবে, যে প্রি অ্যাডভাইস পাঠালে তারপরে ইররিভোকেবলি কমিটেড ইস্যুইং ব্যাংক একটা অপারেটিভ ক্রেডিট পাঠানোর জন্য। সেই অ্যান্সারটা যদি আমি এখানে নেই, তাহলে একটা প্রি অ্যাডভাইস পাঠিয়েছে, পাঠানোর সময় সে লিখেছে এলসি অ্যামাউন্ট 50,000, এক্সপায়ারি ডেট এটা, তারপরে হচ্ছে, তারপরে সে একটা অপারেটিভ ক্রেডিট পাঠিয়েছে, অপারেটিভ ক্রেডিটের মধ্যে সে অ্যামাউন্ট লিখেছে 75,000, এক্সপায়ারি ডেটটা চেঞ্জ করে দিয়েছে। এবার আপনি বলেন, আহ, এই যে নতুন এলসিটা পাঠিয়েছে এটা কি
অ্যাজ এ যে ব্যাংকটা রিসিভ করবে সে কি এটা রিসিভ করবে কিনা। এবার আমরা প্রশ্নটা পড়ি। আমরা আমরা এই প্রি অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কন্ডিশনটা জানি, যেটা সেটা হচ্ছে কোনো কারণে কোনো প্রি অ্যাডভাইস যদি আগে পাঠানো হয়, যেই কন্ডিশনগুলি দিয়ে প্রি অ্যাডভাইস পাঠানো হয়, ইস্যুইং ব্যাংক সেই কন্ডিশনগুলি, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে একটা অপারেটিভ ক্রেডিট পাঠাবে। কিন্তু প্রশ্নের মধ্যে আমি একটু অ্যাম্বিগুইটি পাচ্ছি। এলসির অ্যামাউন্ট বলেছে 50,000, এক্সপায়ারি ডেট বলেছে 15 নভেম্বর, কিন্তু আমি যখন ক্রেডিটটা অপারেটিভ ক্রেডিট ইস্যু করেছি সেখানে আবার এলসির অ্যামাউন্ট বলেছে 75,000, আবার এক্সপায়ারি ডেট বলেছে 30 নভেম্বর। মানে টোটালি অ্যাম্বিগুয়েটেড। হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট? অপারেটিভ ক্রেডিট ইজ টু বি ইস্যুড উইথ চেঞ্জেস অ্যাজ রিকোয়েস্টেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। আমি প্রি অ্যাডভাইস পাঠানোর পরে অ্যাপ্লিক্যান্ট আমার বাসায় আসছে বা আমার অফিসে এসে বলে যে ভাই আপনি তো প্রি অ্যাডভাইস পাঠিয়েছেন এভাবে, এটা একটু চেঞ্জ করে এভাবে পাঠান। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, দ্য ইস্যুইং ব্যাংক should issue the operative credit as per pre-advice and send and ফর suggest the applicant for the requesting an amendment to bring the changes. বি হবে। বি হবে। বি Very হবে। good. বলার আগে অ্যান্সার দিচ্ছেন, আপনার তো সুপার, মানে সুপার জিনিয়াস। আচ্ছা আমি আর আর এক্সাম্পলে যাব না। বি ফর বাংলাদেশ এই কোয়েশ্চেনের অ্যান্সার। ভাই এটা আপনার কৃতিত্ব। থ্যাংক ইউ। ওকে, এবার চলে আসছি 5 নম্বর প্রশ্নে, লাস্ট প্রশ্ন আমাদের। আমাদের 5 মিনিটস এখনো সময় আছে, আমরা একদম জাস্ট 11:30টায় শেষ করতে পারবো ইনশাল্লাহ আজকের ক্লাস। A credit is available with a nominated bank by deferred payment. Upon receipts of documents from the presenter, the nominated bank which has not confirming bank, just nominated bank, আমি এটা nominated bank থেকে প্রশ্নটা দিয়েছি, send a message to the presenter. Presenter কে একটা মেসেজ দিয়েছে nominated bank. Please be informed that the documents are accepted by us for maturity date June 5, 2008. তাহলে সে অ্যাকসেপ্টেন্স দিয়েছে আর কি বেনিফিশিয়ারি। At maturity date, we will revert to the matter for payment of proceeds. Which of the following statements is correct? তাহলে সে ডকুমেন্ট, নমিনেটেড ব্যাংক ডকুমেন্ট পেলো, ডকুমেন্ট পাওয়ার পরে সে বেনিফিশিয়ারিকে একটা মেসেজ দিল, বেনিফিশিয়ারিকে দিল প্লিজ বি ইনফর্ম দ্যাট দ্য ডকুমেন্ট আর অ্যাকসেপ্টেড বাই আস ফর এ ফর ম্যাচুরিটি ডেট এত। At maturity date, we will revert to the matter for payment of proceeds. Which of the following statements is correct? The nominated bank is obliged to honor at maturity. The nominated bank may not honor at maturity. The nominated bank has not determined compliance of the document. None of the above. অ্যান্সারও দেখিয়ে দিয়েছি। এটার অ্যান্সার হচ্ছে, আপনারা কেউ কেউ চিন্তা করছেন যে অ্যান্সারটা এ হবে। সে হ্যাঁ আমার মনে হচ্ছে এ হবে। হ্যাঁ, বাট অ্যান্সারটা আসলে অ্যান্সারটা হচ্ছে বি। দ্য নমিনেটেড ব্যাংক মে নট অনার অ্যাট ম্যাচুরিটি। কেন? কারণ হচ্ছে নমিনেটেড ব্যাংকে কোনো জায়গায় কোনো ধরনের অব্লিগেশন দেওয়া যাবে না। হুম, এখানে একটা কথা আছে, আপনার কনফিউশন যেটা ক্রিয়েট করেছে এই লাইনটা, আপনি বলার চেষ্টা করছেন যে ভাইয়া সে তো অ্যাপ্লিকেন্টকে, বেনিফিশিয়ারিকে বলে দিছে যে এটার ম্যাচুরিটি ডেট এটা। এই প্রশ্নে কি আপনাকে কোনো জায়গায় বলেছে যে অ্যাজ পার রিকোয়েস্টেড বাই দ্য ইস্যুইং ব্যাংক উই আর কনফার্মিং ইউ দ্যাট দ্য ম্যাচুরিটি ডেট অফ দ্য বিল এত অ্যান্ড উই উইল মেক পেমেন্ট অন ম্যাচুরিটি ডেট। দেখেন সে শুধু লিখছে অ্যাট ম্যাচুরিটি ডেট উই উইল রিভার্ট টু দ্য ম্যাটার অফ পেমেন্ট প্রসিড। অন ম্যাচুরিটিতে তোমাকে আমি পেমেন্ট প্রসেসটা কিভাবে আসবে, কিভাবে পাবো সেটা তোমাকে জানাবো। পেমেন্টের কথা কি বলছে জানানো? বলেন। That's why B হচ্ছে অ্যান্সার, দ্য নমিনেটেড ব্যাংক হ্যাজ নট অনার্ড অ্যাট ম্যাচুরিটি। ম্যাচুরিটি ডেটে সে এটা মে নট অনার, অনার করতেও পারে নাও করতে পারে, এই ব্যাপারে তাকে কোনো যোগ করা যাবে না। আমরা নমিনেটেড ব্যাংকের টোটাল স্পিডটা এভাবে জেনেছি। এই হচ্ছে আমাদের আর্টিকেল 9 to 12, ভেরি ক্রুশিয়াল একটা চ্যাপ্টার বা একটা ডিসকাশন। সবার ফিডব্যাক কেমন? কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পেরেছেন ঠিকঠাক করে? জি, বুঝতে পেরেছি। ভাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যালো জাকির ভাই, শুনতে পাচ্ছি।
আমরা মনে হয় আপনাকে শুনতে পাচ্ছি না, ক্লিয়ার শুনতে পাচ্ছি না।